গুড আফটারনুন। সবাই আমাকে শুনতে পাচ্ছে তো? ঠিক আছে। আজকে আমরা না একটা খুব বড় টপিক শুরু করব। সেই টপিকটা মোটামুটি আমরা যখন করছি আজকে স্টার্ট, আমরা আশা করছি যে বাড়িতেও আমরা একটু এটাকে রিভাইজ করব, নইলে এই অ্যানিমাল কিংডমটা স্পেশালি নিটের জন্য যতটা অ্যানিমাল কিংডম আছে সেটা একটা হিউজ সিলেবাস। আর এখান থেকে মোটামুটি অনেকগুলো কোয়েশ্চেন আসে, কখনো কখনো দেখা যায় 10টার কাছাকাছি কোয়েশ্চেন এসছে। এখন 10টা মানে হচ্ছে 40 মার্কস, প্রচন্ড ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। যদি 7-8টাও হয়, 7টাও যদি ধরে চলি, তাও 4-7 28, 28। তো নট এ ম্যাটার অফ জোক, জিনিসটা অনেক বড় আছে। কিছু কিছু অর্গানিজমসের আমাদের ইন্টারনাল মর্ফোলজি এবং অ্যানাটমি আমাদের সমস্তটা করতে হবে। সো উই শুড বি ভেরি কেয়ারফুল ফর দিস চ্যাপ্টার। যেমন এই চ্যাপ্টারটা টিচাররা খুব পড়াশোনা করে করেন, তেমন আমি আশা করব যে স্টুডেন্টরাও আমার সঙ্গে ইকুয়ালি কোঅপারেট করবে, নইলে এই চ্যাপ্টারটা মাথায় রাখা খুব ডিফিকাল্ট। তাহলে আমরা স্টার্ট করব অ্যানিমাল কিংডম। সৃজিতা ঠিক আছে? শুনতে পাচ্ছিস তো সৃজিতা? সৃজিতা শুনতে পাচ্ছিস? সৃজিতা? সৃজিতার সঙ্গে কোনো একটা সম্পর্ক গন্ডগোল হয়েছে। আচ্ছা, এইবার অ্যানিমাল কিংডম যে স্টার্ট করব, অ্যানিমাল কিংডমের ফার্স্ট আমরা বলবো যে ফার্স্ট আমাদের কিভাবে এই চ্যাপ্টারটা। সৃজিতা শোনা যাচ্ছে? আমি হ্যাঁ, আই এম কলিং আউট ইউর নেম। যাই হোক, ঠিক আছে। তো আমরা যখন এই অ্যানিমাল কিংডমটা পড়বো, ফার্স্ট আমরা কিছু ক্যারেক্টারিস্টিক্স মাথায় রাখবো এবং সেই ক্যারেক্টারিস্টিক ওয়াইজ আমাদের সমস্ত অর্গানিজমসকে সেই বেসিক ক্যারেক্টারিস্টিক্সের আন্ডারে আমরা পড়বো। এবং দেখা যাবে যে যে সমস্ত জিনিসগুলো আমরা ডিসকাস করছি সেগুলো বেশিরভাগই সেই ক্যারেক্টারিস্টিক্সের আন্ডারে পড়বে। সেই ক্যারেক্টারসগুলো আমরা পরে আবার ডিসকাস করছি ইলাবোরেটলি। আমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা অর্গানিজমকে ধরে বা প্রত্যেকটা ফাইলাকে ধরে, যেটা আগের দিন ম্যাম আমাদের ট্যাক্সা এবং ফাইলাম সম্বন্ধে সবকিছু বলেছেন যে মানে যে স্মলেস্ট যে মানে যে কোর বা যে স্মলেস্ট যে জিনিসটা কোনো একটা কিংডমের আন্ডারে থাকবে সেইটাকে আমরা স্পিসিস বলবো। তাহলে প্রত্যেকটা ফাইলে আমরা আগের দিন কিন্তু পুরো জিনিসটা ম্যামের থেকে শিখেছি। আগের ম্যাম যিনি এটা ডিসকাস করেছেন যে কিভাবে কিংডম থেকে স্পিসিস অবধি হায়ারার্কিটা সাজানো রয়েছে। এইবার স্পিসিসটাকে ধরে প্রত্যেকটা স্পিসিসের কিছু কমন ক্যারেক্টারিস্টিক্স প্রত্যেকের জন্য আমরা পড়ব। সেই ছাড়া এক্সেপশনাল যার মধ্যে দেখতে পাবো সেইটা আমরা রিটেন করব। তাহলে আমরা ইজিলি এই এত ডিটেইলড এবং এত বড় চ্যাপ্টারটাকে খুব সুন্দরভাবে অ্যানালিসিস করতে পারবো এবং আমরা এগিয়ে যেতে পারবো। ফার্স্ট পয়েন্ট যেটা আমরা সবার ক্ষেত্রে মনে রাখবো সেটা হচ্ছে যে বডিটা কি দিয়ে তৈরি। মানে আমরা একটা জিনিস মেনটেন করি যে সিঙ্গেল সেল, একটাই সেল আছে। সেল আমরা জানি বেসিক স্ট্রাকচারাল ফাংশনাল ইউনিট অফ লাইফ। এখন সেল, একটা সেল দিয়ে বডি তৈরি হতে পারে, একটার বেশি সেল দিয়েও বডি তৈরি হতে পারে। যদি একটার বেশি সেল দিয়ে বডিটা তৈরি হয় তাহলে সেটা কি টিস্যু ফর্ম করেছে, নাকি দুটো সেল আছে, দুটো ইন্ডিভিজুয়ালি কাজ করছে, সেইটা ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যদি টিস্যু ফর্ম করে তাহলে টিস্যু লেভেল অফ অর্গানাইজেশন সেখানে বিলং করছে কিনা। এবং টিস্যুর থেকে যদি ফর আমাদের মতন এত মাল্টিসেলুলার অর্গান হয় এবং অ্যাডভান্স হয় তাহলে সেখানে অর্গান সিস্টেম অফ মানে স্পেশালাইজেশনটা আছে কিনা সেইটা আমরা নোটিস করব। তার মানে বডিটা সিঙ্গেল সেল নাকি টিস্যু লেভেল, নাকি অর্গান লেভেল। এইখানে একটা খুব ইম্পর্টেন্ট কথা আসে, সেটা হচ্ছে যে লেবার ডিস্ট্রিবিউশন আছে কিনা। লেবার ডিস্ট্রিবিউশন মানে এই যে একটা কাজ কোনো একটা পার্টিকুলার সেল বা কোনো একটা টিস্যু করছে বা কোনো একটা অর্গান করছে কেন কিনা, আর যদি সেটা না করে থাকে কোনো একটা সেলই পুরো কাজটা পারফর্ম করছে কিনা। ফর এক্সাম্পল যদি আমরা অ্যামিবা দেখি, মনেরা যদিও আমরা পরে পড়বো, তো মনেরার মধ্যে
আমরা দেখবো যে সিঙ্গেল সেলের থ্রুতে রেসপিরেশন হচ্ছে, সিউডোপোডিয়া দিয়ে ফুড ইনটেক হচ্ছে এবং ভ্যাকিউল দিয়ে সেই যে এক্সট্রা যে ফুড মেটেরিয়ালটা ইনজেস্টেড হওয়ার পরে যে ইজেক্টেড যেটা ইজেকশন হয়ে বডি থেকে বেরিয়ে যাচ্ছে রিমেনিং ফুডটা, এইটা সিঙ্গেল সেলের দিয়েই হচ্ছে। কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা দেখি প্রত্যেকটা ফাংশন এক একটা আলাদা আলাদা অর্গান সিস্টেম রয়েছে সেটাকে পারফর্ম করার জন্য। তাহলে ডিস্ট্রিবিউশন অফ লেবারটা কি ওয়েতে আছে, সিঙ্গেল সেলের ওপর বেস করেই আছে নাকি এটা ডিস্ট্রিবিউটেড রয়েছে সমস্ত কিছুর ওপর? এই জিনিসটা প্রথমে এই দুটো জিনিস, ফার্স্ট হচ্ছে কিভাবে তৈরি হচ্ছে সিঙ্গেল সেল নাকি মাল্টি সেলুলার হলে টিস্যু ফর্ম করছে কিনা, টিস্যু থেকে হলে অর্গান সিস্টেম হচ্ছে কিনা, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ লেবার আছে কিনা, তার মানে একটা সেলই পুরো জিনিসটা পারফর্ম করছে নাকি টিস্যুতে পারফর্ম হচ্ছে নাকি মানে অর্গানে পারফর্ম হচ্ছে। তো এইভাবে সেকেন্ড পয়েন্টটা আমরা সাজাতে পারি। থার্ড আমরা দেখবো যে বডি প্লেনটা কিরকম আছে এবং সিমিট্রিটা কিভাবে সেখানে ফাংশন করছে, মানে আদৌ কোনো সিমিট্রি এক্সিস্ট হচ্ছে কিনা, অ্যাসিমেট্রিক হচ্ছে কিনা। এইভাবে কিছু আমরা সবগুলোই এখানে ডিসকাস করবো, সেই জন্য ইন্ট্রোতে আর বেশি কথা বললাম না, যে সেই সিমিট্রিটা তাহলে আমরা মাথায় রাখবো এবং প্রত্যেকের স্পেশাল কিছু মানে এত অর্গানিজমস আছে, সব তো আমাদের মনে রাখা সম্ভব না, কিন্তু কিছু এক্সাম্পলস আমাদের মনে রাখতে হবে যেখান থেকে বেসিক্যালি কোয়েশ্চেন্স গুলো নিচে আসে। কনসেপচুয়ালি মনে রাখতে হবে যে নিচে আমরা একদম কিন্তু রাইট অ্যাওয়ে সেই কোয়েশ্চেনটা কোনোদিন রিপিট হবে না। আমরা ওখানে লেখি যে 2018 এসছে, 2020-তে এসছে, আবার লেখে ওখানে 2019, 20, 21 এরকম, কিন্তু বেসিক্যালি কি বাবা যে কনসেপ্টটা রিপিট হচ্ছে, নট দ্য কোয়েশ্চেন। তার মানে আমরা যদি কিছু মানে আমরা স্পিসিস মনে রাখতে পারি এবং তাদের বেসিক জিনিসটা ফিচার্সগুলো, তাহলে আমরা আশা করতে পারি যে সেখান থেকে কনসেপচুয়ালি আমরা কমন পাবো। এইটুকুনি অবধি সবার কাছে ক্লিয়ার তো আমি যেটা বলতে চাইলাম? আচ্ছা, এবার যখন আমরা সিমিট্রি নিয়ে কথা বলবো তখন ফার্স্টেই বলবো যে কোনো সিমিট্রি নেই, সেক্ষেত্রে তোরা একটা বলতো আমাকে যে কোনো সিমিট্রি নেই বডিতে, সেটাকে কি টার্ম ইউজ করা হয়? অ্যাসিমেট্রিক। অ্যাসিমেট্রিক বললে অ্যাসিমেট্রিক, অ্যাসিমেট্রিক বললে আর কি কথা মনে পড়ে? কার মধ্যে অ্যাসিমেট্রিক দেখা যায়? এইটা কি? ভেরি গুড, কোরাল বা স্পঞ্জ। স্পঞ্জ হচ্ছে গুড এক্সাম্পল অফ অ্যাসিমেট্রিক। তাহলে হচ্ছে কোনো মানে বডিটা এমন ভাবে তৈরি মোটামুটি একটা, যে কোনোভাবে কাটলেই তোর কিন্তু সিমিট্রি তুই পাবি না, তাহলে অ্যাসিমেট্রিক হলো। নেক্সট আমাকে দাঁড়া, সৃজিতা একটু দাঁড়া, শোভন বল নেক্সট সিমিট্রির পরে আর কি পয়েন্ট মনে হতে পারে সিমিট্রি ওরিয়েন্টেড? একদম সিমিট্রি নেই, তারপরে কি হতে পারে? সিমিট্রি আছে, তাহলে সিমিট্রি আছে মানে কি ভাবে সিমিট্রিটা হতে পারে? মাঝখান দিয়ে কেটে দিলে, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। মানে মাঝখান দিয়ে কেটে দে, এইটাকে আমরা কি লিখতে পারি? একদম ঠিক বলেছো স্যার, বাইল্যাটারাল সিমিট্রি। এক্স্যাক্টলি তাই, মাঝখান দিয়ে কেটে দিলে উই ক্যান গেট এ সিমিট্রি। তার মানে এই জিনিসটা মাঝখান দিয়ে কেটে দিলি ইউ উইল গেট টু ইকুয়াল হাফস। বাবা বাইল্যাটারাল, বাই মানে বাইনারি ফিশন, বাইল্যাটারাল, বাই মানে মনে রাখবি ইকুয়াল পার্টসে ভাগ হচ্ছে, দ্যাট ইজ বাইল্যাটারাল সিমিট্রি। তাহলে সিমিট্রির ক্ষেত্রে অ্যাসিমেট্রি যদি ফার্স্ট হয়, তারপরেই দেখা গেল যে সিমিট্রি থাকলেও থাকতে পারে, এন্ড দ্যাট ফার্স্ট পয়েন্ট ইজ বাইল্যাটারালি সিমিট্রি। নেক্সট দাঁড়া, সৃজিতা হয়ে গেছে, শোভন হয়ে গেছে, এবার আমাকে বলবে কৃষ্ণা আর একটা সিমিট্রি বল। কিছু একটা বল। মাঝখান থেকে কেটেছে, সৃজিতা কিচ্ছু কাটতে পারলো না, অ্যাসিমেট্রি বলেছে। শোভন মাঝখান থেকে কেটেছে, বাইল্যাটারাল সিমিট্রি রয়েছে। তুই একটা কিছু বল। সাইড দিয়ে আলাদাভাবে যদি কাটা হয়, সাইড দিয়ে আলাদাভাবে কাটা হতে পারে। আর দেখ, এই সাইড দিয়ে কথাটা না বলে আমি বলতে পারি যে এইভাবে
নিয়ে এসেছি, জানি না নেবে কিনা। দিয়ে দিতে পারো, আর না দিলেও হয়ে যাবে, এই সিমেট্রিটাই বোঝাচ্ছি। তাহলে বল। হ্যাঁ, তুই যদি এইটাকে দেখিস তাহলে দেখ রেডিয়াল সিমেট্রি, মানে তুই একদম এই 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 ছোটবেলা থেকে দিস ইজ আমরা জানি রেডিয়াস, তাহলে দিস ইজ রেডিয়ালি সিমেট্রি। তুই এইভাবে কাটছিস। এবার দেখ এটাতে একটা অঙ্কের একটা কথাই আমরা শিখেছি, আমরা একটা কথাই শিখেছি যে রেডিয়াস একটা আলাদা জিনিস আর স্পিয়ার একটা আলাদা জিনিস। মানে হলো যদি থাকে জিনিসটা তাহলে তুই রেডিয়ালি সিমেট্রি করতে পারিস, কিন্তু ভেতরে যদি কিছু থাকে, জিনিসটা যদি স্পিয়ার হয়, বিম যদি হয়, তাহলে তার মধ্যে যে সিমেট্রিটা তুই দেখ, ভেতরে কিছু আছে, হলো নেই, সেক্ষেত্রে তুই যে সিমেট্রিটা পাবি সেটাকে আমরা বলবো, কি বলবো? Is it spherical symmetry? ভেরি গুড, তাহলে আমরা বলবো স্পেরিক্যাল সিমেট্রি। দেখ এটা একটু যদি আমরা অ্যানালিটিক্যাল ওয়েতে দেখি না, তাহলে কিন্তু চ্যাপ্টারটা খুব ভাস্ট, বইটার ভলিউমটা খুব বেশি, এনসিইআরটি ছাড়া যে কোনো বই কনসিডার করলে খুব ঠিক, একটু দেখে ভয় লাগে, কিন্তু জিনিসটা একটু অ্যানালিটিক্যাল, একটু থিঙ্কিং অ্যাপ্রোচ থাকলে উই ক্যান ইজিলি হ্যান্ডেল ইট। তাহলে এই কটা সিমেট্রি মোটামুটি আমরা পাবো, এছাড়া যেগুলো পাবো সেগুলো আমরা আস্তে আস্তে শিখবো, নো নিড টু হারি। ফার্স্ট হচ্ছে অ্যাসিমেট্রি, কোনো সিমেট্রি নেই। সেকেন্ড হচ্ছে বাইল্যাটারাল সিমেট্রি, মাঝামাঝি কাটলাম। রেডিয়াল সিমেট্রি, রেডিয়ালি কাটলাম। এবং যদি কোনো স্পিয়ার থাকে যেটা হলো নয়, তাকে যখন আমরা কেটে পাচ্ছি, ইট কুড বি লাইক দিস, ইট কুড বি লাইক দিস, যেহেতু স্পিয়ার হিসেবে কনসিডার করা হচ্ছে জিনিসটা, দ্যাট ইজ স্পেরিক্যাল সিমেট্রি। তবে স্পিয়ারের ক্ষেত্রেও যদি স্পিয়ারটা ভর্তিও থাকে, তবুও আমরা এইভাবে সিমেট্রিটাকে স্পেরিক্যাল সিমেট্রি বলে থাকি, ইউজ টু। আচ্ছা, এরপর তাহলে আমরা ফার্স্ট যেটা পেলাম সেটা হচ্ছে সেল লেভেল, সেলুলার লেভেল, টিস্যু লেভেল, আর মানে অর্গান সিস্টেম লেভেল কিভাবে আছে, যে অর্গানিজমটাকে আমরা ভাগ করতে চাই, কোনো ফাইলেটা পড়তে চাই, কিভাবে আছে সেটা, এবং ডিস্ট্রিবিউশন অফ লেবার আছে কিনা। থার্ড পয়েন্ট হচ্ছে আমাদের সিমেট্রি। আচ্ছা, সিমেট্রির পরে দেখ একটা লিখেছি অ্যাপেন্ডিজেস। অ্যাপেন্ডিজেসটা মানে এই রকম ভাবে এই যে জিনিসটা, দেখ এই ভাঙা, হ্যাঁ, ছোট ছোট পার্ট দিয়ে এই অ্যাপেন্ডেজটা আমাদের হাত পায়ে কিন্তু ছোট ছোট পার্ট কিন্তু কাট করে হয়নি। আমাদের হাত, মানে দেখ একটা জিনিস আমার ইন্ট্রোতে বলা উচিত ছিল, যেটা আমি ছেড়ে রাখি জেনারেলি এভলিউশনের জন্য, একটু না বললে এখানটা একটু অসুবিধা হচ্ছে। সমস্ত কিছু, মানে সমস্ত অ্যানিমাল বা সমস্ত অর্গানিজমের অ্যানসেস্টার কিন্তু এক। কোনো একটা সেল হঠাৎ রেপ্লিকেট করতে শুরু করেছিল, ক্লাস 12 এভলিউশন পড়বো আমরা, ডিটেলস আছে আমাদের, তো সেইখান থেকেই আমাদের কিন্তু সমস্ত অর্গানিজমটা তৈরি হয়েছে। তার মানে কমন অ্যানসেস্ট্রিতে আমরা প্রত্যেকে বিলং করি, এবং সেই জন্য সেই জিনিসটা এখনো অবধি চলছে। দুটো আলাদা আলাদা স্পার্ম এবং এগ ফিউজ করে সিঙ্গেল একটা সেল জাইগোট তৈরি হচ্ছে, জাইগোটটা ডিভাইড হয়ে সমস্ত কিছু হয়ে একটা কমপ্লিট হিউম্যান বিং তৈরি হচ্ছে। তার মানে ওই জিনিসটা কিন্তু মেনটেন হচ্ছে, যে সিঙ্গেল সেল থেকেই কিন্তু লাইফ স্টার্ট হয়েছিল। এখন আমরা যখন আমাদের হাত পা দেখি, বা আমরা যদি আরেকটু লোয়ার ক্লাসে যাই, মানে গরু দেখি, বাঘ দেখি, হাতি দেখি, যাদের মোটামুটি আশপাশে মানে আমরা দেখেছি, হ্যাঁ, কুকুর, এদের কিন্তু এইরকম পার্টে নয়। whereas আরশোলা যেটা খুব কমন, তারপরে আমাদের যে আর্থওয়ার্ম যেটা খুব কমন, সেখানে আমরা দেখি এইরকম বডির মধ্যে ছোট ছোট টুকরো, যেটাকে আমরা অ্যাপেন্ডেজ বলছি, সেই অ্যাপেন্ডেজগুলো কোথাও জুড়ে জুড়ে পুরো বডিটা তৈরি করেছে, বা এদের ফোরলিম, হিন্ডলিম, অ্যান্টেনা এগুলো তৈরি হয়েছে। তার মানে আমরা সেকেন্ড যখন স্টাডি করব কোনো অর্গানিজমকে, তারপরের ক্যারেক্টারিস্টিক্সে আমরা দেখব যে অ্যাপেন্ডেজেস হিসেবে আছে নাকি কমপ্লিট ফোরলিম, হিন্ডলিম তৈরি হচ্ছে, তাহলেই কিন্তু স্ট্রাকচারটা আবার আলাদা হয়ে যাচ্ছে। তাহলে অ্যাপেন্ডেজেস, প্রেজেন্স অফ অ্যাপেন্ডেজেস ইজ আ
one of the characteristics which we will have to study for our desired organisms. ঠিক আছে? কৃষ্ণা ক্লিয়ার এটুকু? অ্যাপেন্ডিক্স বললে আমি কি বললাম? হ্যাঁ ম্যাম। আচ্ছা, আর শোভন? হ্যাঁ। ফাইন। আচ্ছা, এবার হচ্ছে মেটামেরিজম অ্যান্ড সেফালাইজেশন। দেখ, এই যে মেটামেরিজম অ্যান্ড সেফালাইজেশন ইজ এ কাইন্ড অফ মানে অ্যাপেন্ডেজেস হচ্ছে ছোট ছোট জিনিসটাকে তুই টুকরো টুকরো জিনিস জুড়ে একটা পুরো জিনিস তৈরি হচ্ছে। আর এই সেফালাইজেশন দেখ, মেটামেরিজম আচ্ছা সেগমেন্টেড বডি, এই যে সেগমেন্টেড বডি ছোট ছোট অ্যানালিটসের ক্ষেত্রে খুব পরিষ্কারলি এটা পরিষ্কারভাবে এটা বোঝা যায় যে সেগমেন্টস মে ফিউজ। একটুখানি এই জায়গাটা একটু প্লিজ তোরা একটু লিখে রাখ খাতায়। মেটামেরিজম আমি বোঝাচ্ছি, একটু লিখে রাখ জিনিসটা। সকলেই খাতা পেন নিয়ে বস। অনলাইন ক্লাস মানে কিন্তু খাতা বই ছাড়া দেখা নয়। সেগমেন্টস, এই কথাটা লেখ। সেগমেন্টস প্রথমে মেটামেরিজম পরে লিখলেও হবে, আগে সেগমেন্টটা লেখ, সেগমেন্টের পরে আমি মেটামেরিজমে যাব। সেগমেন্টস মে ফিউজ, এই ফিউজ কথাটা খুব ইম্পর্টেন্ট। ফিউজ ইনটু বডি রিজন। বডিটা ফর্ম করতে গিয়ে সেগমেন্টগুলো ফিউজ হয়ে যাচ্ছে। একবার একটু পুরোনো স্লাইডটায় ফিরবো। অ্যাপেন্ডেজেস গুলো প্রমিনেন্টলি দেখা যাচ্ছে এবং সেটা কানেক্টেড হয়ে রয়েছে। পরের ক্ষেত্রে দেখ সেগমেন্টস গুলো ফিউজ হয়ে গিয়ে দে ফর্ম। সৃজিতা লিখলি কি? হ্যাঁ ম্যাম লিখছি। একটু লিখে নে সবাই, একটু লেখ, তারপর মানে একটু না পুরোটা লেখ, সরি একটু লিখিস না, পুরোটা লেখ। আমি তারপরে মানে আমি একটু ভালো করে একটু আমার বোঝাতে সুবিধা হবে। সেগমেন্টস মে ফিউজ ইনটু বডি রিজন। এক্সাম্পল, multiple segments each comprise the tagmata. This is new term for you, tagmata. The head, thorax and abdomen. টার্ম গুলো ইম্পর্টেন্ট বাবা, টার্ম গুলো থেকে কোয়েশ্চেন আসে। কৃষ্ণ লিখেছিস? শোভন ফাস্ট। Segments may fuse into body region. Example, multiple segments each comprise the tagmata. Tagmata টা underline, the head, thorax and abdomen. এবার of arthropods. পরেরটাও লিখে রাখ, আমি এক্সাম্পলটা বোঝাচ্ছি। In many bilaterally symmetrical animals, there is a tendency for the brain and most of the sensory organ to be clustered at one, that is head end. সেফালান হচ্ছে পুরনো ব্রেন, মানে ব্রেনকে আগে সেফালান বলা হতো, এখনো আমরা ডায়ানসেফালান ইউজ করে থাকি ফর মিড ব্রেন। তো ব্রেনকে আগে সেফালান বলতো, সেই হিসেবেই এই সেফালাইজেশন থেকেই সেফালান কথাটা এসছে। এটার মানে আমি বোঝাচ্ছি, একটু নোট ডাউন কর। ইন মেনি bilaterally symmetrical animals, যা তোরা স্টাডি ম্যাট পাবি, focused on the class note. In many bilaterally symmetrical animals, there is a tendency for the brain and most of the sensory organ to be clustered at one, within bracket a head end. That is cephalization. Spelling টা দেখ, CEPHALIZATION. আচ্ছা, মেটামেরিজমটা একটু লিখে রাখ। মেটামেরিজম refers to a repetition of structural subunit segments or somites. SOMITS, এই সোমাইটস থেকে, সোমা থেকে কথাটা এসছে। সোমা মানে হচ্ছে সেল বডি, সোমাইটস। সবার লেখা কি হয়েছে? লিখে ফেল বাবা ঝটপট।
हाँ मैम कंप्लीट. ফাইন। কৃষ্ণ হয়ে গেছে? ফাইন ফাইন ফাইন। আচ্ছা, মেটামরিজম। মেটামরিজম থেকেই তাহলে আমি রিপিট করি। মেটামরিজম হচ্ছে সোমাইটস, ছোট ছোট বডি পার্টস গুলো, ছোট ছোট সাব ইউনিট আর বডি পার্টস গুলো এক জায়গায় রিপিটেশন, মানে এইভাবে রিপিটেড ইউনিট কিন্তু জয়েন হয়ে আছে। রিপিটেড সেম ইউনিট জয়েন হয়ে আছে সোমাইটস। এই এই এক একটা ইউনিটকে আমরা বলছি যে হচ্ছে রিপিটেডলি যেটা জয়েন হচ্ছে সেম ইউনিট, সেইটাকে আমরা সোমাইটস বলছি, এবং এইটা জয়েন হয়ে একটা জিনিস তৈরি করছে। তাহলে মেটামরিজম প্রেজেন্ট এই কথাটা যদি আমরা অ্যানালিডস এর মধ্যে বলি বা লেখানো থাকে ক্যারেক্টার্স এর মধ্যে, তোদের কিন্তু মাথায় এই ডেফিনেশনটা চলে আসবে। এবং কোয়েশ্চেন কি আসবে বলতো, মেটামরিজমের সঙ্গে কোনোভাবে সোমাইটসটা কানেক্ট করে অনেকগুলো অপশন দেবে ওরা। তার মানে আমাকে যেখানে সোমাইটস অর রিপিটেশন অফ দ্য সেম মানে ইউনিট অফ স্ট্রাকচারাল ইউনিট আছে, সেই দুটোকে কম্বাইন করে যে অপশনটা যাবে সেই অপশনটা হচ্ছে রাইট। দ্যাট ইজ ফর মেটামরিজম। সেগমেন্টস, সেগমেন্টস হচ্ছে দেখ ফিউজ, ফিউজ কথাটা ইম্পর্টেন্ট। এখানে যেমন রিপিটেশনটা ইম্পর্টেন্ট, এখানে হচ্ছে ফিউজ কথাটা ইম্পর্টেন্ট। এটা কি হচ্ছে বাবা, ফিউজ হয়ে গিয়ে পুরো একটা জিনিস বানাচ্ছে, এবং এইটাকে ট্যাগমাটা বলে। এই যে এখানে যেমন সোমাইট কথাটা রয়েছে, এখানে তেমন ট্যাগমাটা কথাটা রয়েছে। এবং হেড রিজন, থোরাক্স অ্যান্ড অ্যাবডোমেন, এইভাবে বডিটা কিন্তু ভাঙা রয়েছে। এটা কিন্তু রিপিটেশন হলো না, খুব ইম্পর্টেন্ট। দেখ এই ইউনিটটা আলাদা ইউনিট, সেই জন্যই আলাদা নাম পড়েছে হেড। তারপরের ইউনিটটা থোরাক্স, তারপরের ইউনিটটা অ্যাবডোমেন। রিপিটেশন অফ দ্য সেম ইউনিট কিন্তু নয়, কিন্তু ইউনিট ওয়াইজ ফিউজ করে এই জিনিসটা, অর সেগমেন্ট ওয়াইজ ফিউজ করে এই জিনিসটা তৈরি হয়েছে। দুটোর মধ্যে যথেষ্ট তফাৎ আছে। এবং লাস্ট ওয়ান ইজ সেফালাইজেশন। সেফালাইজেশন মানে কোনো একটা জায়গায় যখন আমরা পরপর পড়তে পড়তে যাব, অ্যাকর্ডিং ইভলিউশন অনুযায়ী কিন্তু আমরা এইভাবে সাজিয়েছি আমাদের যে সমস্ত পরপর ফাইলাম, মানে যেমন পরিফেরা, নিডারিয়া, লাইক দিস। এইখানে একটা টেন্ডেন্সি তৈরি হবে যে কোনো একটা জায়গায় সমস্ত সেন্সারি জিনিসপত্র, মানে সেন্সারি অর্গ্যানসগুলোকে, জিনিসপত্রের মধ্যে কোনো মানে দাঁড়ায় না বায়োলজিতে, সেন্সারি অর্গ্যানসগুলোকে অর সেন্সারি সিস্টেমটাকে কোনো একটা জায়গায় সেন্ট্রালাইজ করা, এটা একটা টেন্ডেন্সি। এই যে টেন্ডেন্সিটা দেখা যাবে, এটা ম্যাক্সিমাম এটা ম্যাক্সিমাম ডেভেলপমেন্ট হবে হিউম্যানের ক্ষেত্রে, যার জন্য হোমো সেপিয়েন্স একদম কমপ্লিট সেন্ট্রালাইজড করে সেটা দিয়ে সমস্ত মনিটরিং করছে। এবং ফ্র্যাকশন অফ এ সেকেন্ড, আমি বলছি তোরা উত্তর দিচ্ছিস, লাইক দিস, সেই জিনিসটা শুরু হতে থাকবে যেখান থেকে এই যে সেন্ট্রালাইজ করার টেন্ডেন্সি, সেইটাকেই বলছে সেফালাইজেশন। তাহলে তিনটে টার্ম আমরা বেসিক ক্যারেক্টারিস্টিক্সে ইউজ করব। ফার্স্ট ইজ সোমাইটস মানে মেটামরিজম, সেকেন্ড ইজ সেগমেন্ট কিনা, থার্ড হচ্ছে সেফালাইজেশন হয়েছে কিনা, মানে সেই টেন্ডেন্সিটা যেটাকে সমস্ত সেন্সারি অর্গানগুলোকে মানে তো এক জায়গায় করা, সেন্ট্রালাইজ করার, সেই টেন্ডেন্সিটাও আছে কিনা। মাছের মধ্যে তো সেইভাবে কোনো ব্রেন নেই, কিন্তু টেন্ডেন্সিটা তৈরি হচ্ছে। ক্লাস্টার্ড হয়েছে কিনা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তাহলে ক্লাস্টার্ড হয়ে ম্যাক্সিমাম ডেভেলপমেন্ট হয়েছে আমাদের, কিন্তু এই ক্লাস্টারাইজেশনটা হচ্ছে কিনা। ক্লাস্টারিং ইকুয়াল টু সেফালাইজেশন। প্রত্যেকের কিওয়ার্ডটা কিভাবে কনসেপচুয়ালি ওরা মেলাবে, সেই কিওয়ার্ডটা কিন্তু এখানে দেওয়া রইল। তাহলে আমরা কনসেপচুয়ালি ব্যাপারটাকে ক্লিয়ার করলে কোন অপশনটা আমাদের যাবে সেটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এইটুকুনি কৃষ্ণ, পরিষ্কার ব্যাপারটা কি বলতে চাইলাম এই স্লাইডটায়? আচ্ছা, শোভন, shall I repeat? Okay. সৃজিতা, Yes ma'am, clear. আচ্ছা ফাইন। বাবা এই দুটো টার্ম একটু খাতার উপর লিখতো, প্রোটেন্ড্রি অ্যান্ড প্রোটোগিনি। প্রোটোজিনিও অনেক সময় বলা হয়,
অনেকে বলে, বাট প্রোটোগিনি ইজ বেটার, ফাঙ্গি, at least I pronounce like that. Protandry and protogeny. এইটা একটু প্লিজ খাতায় নোট ডাউন করো, আমি একটু মানে বিফোর আই এক্সপ্লেন ইট একটুখানি ইংলিশ আমি সমস্তগুলোই এক্সপ্লেন করব, একটু খাতায় টুকে রাখ। ওপরের চারটে আমি তোদের থেকেই পেয়ে যাব উত্তর, শুধু আমি এই নতুন টার্মটা হয়তো শিখছি, হয়তো স্কুল লেভেলে বলা হয়নি, তো ফর নিট আমরা শিখছি। তো প্রোট্যান্ড্রি অ্যান্ড প্রোটাগনির যে ডিফারেন্সটা ওইটা তোরা একটু লেখ, তারপর আমি এক্সপ্লেন করছি সব। একটু ফাস্ট লিখিস বাবা, আমাদের একটুখানি এগোতে হবে এই চ্যাপ্টারটা। হয়েছে? ম্যাম নিচে চারটা লিখো এখন। এক্ষুনি আচ্ছা। চারটা লিখে ফেল, আমি একেবারে এক্সপ্লেন করে পরের স্লাইডে চলে যাবো। একটু ফাস্ট করবো কারণ চ্যাপ্টারটা বিশাল বড়। তোরা একটু লেখে, আমি একটু জল খেয়ে আসি। ম্যাম স্লাইডের রাইট সাইডটা না ক্লিয়ার দেখা যাচ্ছে না, মানে একটু বাঁদিকে কি সরানো হ্যাঁ হবে? না, আমি একটু রিড আউট করছি, তোরা প্লিজ লেখ, আমি না সরাতে গেলে এটা চলে যাবে। প্রোটেন্ড্রি ইজ দ্য চেঞ্জিং অফ দ্য সেক্স from an organism from male to female, and protogeny is the changing of the sex from an organism from female to male, just reverse. সেকেন্ড ওয়ান হচ্ছে হার্মাফ্রোডাইট, এর ডেফিনেশন। আর হার্মাফ্রোডাইটস এর মধ্যে আমরা লিখবো প্রোডাকশন অফ ম্যাচিওর স্পার্ম প্রায়ার টু এগস অ্যান্ড প্রোডাকশন অফ ম্যাচিওর এগস প্রায়ার টু স্পার্ম। যেখানে যেখানে আমি আন্ডারলাইন করেছি ওটা একটু তোরা করে রাখ। সৃজিতা আমি আরেকবার রিপিট করতে পারি, একবার রাইট সাইডটা রিপিট করবে? প্রোডাকশন এই দুটোরই। হ্যাঁ হ্যাঁ। Protogeny is the changing of the sex from an organism from female to a male. Protogeny is the changing of the sex of an organism from female to a male. And next one is production of mature eggs prior to sperm. Production of mature eggs prior to sperm. হয়ে গেছে ম্যাম। আচ্ছা হ্যাঁ ম্যাম হয়ে গেছে। ঠিক। শোভন লিখেছিস তো? সেকেন্ড পার্ট লেখ লেখ লেখ, তারপর লেখ, তারপরে সে শুরু করব। আবার বলবো, production of mature eggs prior to sperm. Production of mature eggs prior to sperm. সমান ইউনিসেক্সুয়াল মানে কি বাবা? ভুল বল, ভুল বললে ঠিক বলতে পারবি, আদারওয়াইজ জীবনেও হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পেলাম না। হ্যাঁ একক একক মানে আর কি বলবো, মানে আমি বলতে চাই ইউনিসেক্সুয়াল বলতে আমরা কি বুঝি আচ্ছা সেটা জিজ্ঞেস করছি। ও একটু উত্তর দিয়েছে। কৃষ্ণ মানে বিভিন্ন পার্টগুলো বলবো নাকি যদি ক্লিক করে কিচ্ছু বলবো না বাবা, আমরা শুধু বলবো যে ইউনিসেক্সুয়াল বলতে আমরা কি বুঝি। যৌনজনন রিপ্রোডাকশন বলছি না, জাস্ট আমরা রিপ্রোডাকশন বলছি না, আমরা ইউনিসেক্সুয়াল অর্গানিজমস বলতে কি বুঝি। রিপ্রোডাকশনে যাচ্ছি না, রিপ্রোডাকশন ক্লাস 12, এখন সব নামিয়ে ফেলে তো মুশকিল রে, শেষ করতে পারবো না। সৃজিতা বল ইউনিসেক্সুয়াল অর্গানিজমস। Ma'am, unisexual organisms means who are capable of producing either male or female gametes. Means both of the gametes are not produced.
এটাই ও বলতে চেয়েছিল, গ্যামিট দিয়ে বলতে চেয়েছিল। তার মানে ইউনিসেক্সুয়াল মানে সিঙ্গেল সেক্সে বিলং করে। এক্সাম্পল দিবি একটা, সৃজিতা একটা এক্সাম্পল সিঙ্গেল সেক্স। আচ্ছা পরে এক্সাম্পল আসছে। হোয়াট ইজ বাইসেক্সুয়াল? এবার শোভন বলে দেবে হোয়াট ইজ বাইসেক্সুয়াল। ইউনিসেক্সুয়ালের এক্সাম্পল হিউম্যান বিংস হতে পারে তো? হতেই পারে, একদমই তাই, একটা সেক্সে প্রেজেন্ট আছে। বাইসেক্সুয়াল মানে মেল এন্ড ফিমেল বোথ মানে ইউনিসেক্সুয়াল বলতে এখানে না তোরা ডাইমরফিজমের সঙ্গে কিন্তু কোনোভাবেই গোলাবে না ব্যাপারটা। ইউনিসেক্সুয়াল মানে একটাই সেক্স থাক, ফিমেল নয় ফিমেল নয় মেল না ধর ব্যাকটেরিয়া ইউনিসেক্সুয়াল হবে মানে একটাই প্রেজেন্ট থাকবে সেক্স, মানে একটাই সেক্স আছে, এরপরে আর কিছু নেই। বাইসেক্সুয়াল মানে হচ্ছে মেল ফিমেল বোথ ওয়েতে থাকবে। হার্মাফ্রোডাইট টার্মটার সঙ্গে গুলিয়ে ফেলিস না, বোথটা মেলে বিলং করে, সেটা হচ্ছে বাইসেক্সুয়াল। আমি বলছি যে অর্গানিজমস এর মধ্যে বাইসেক্সুয়াল আছে তা নয়, অর্গানিজমটা বাইসেক্সুয়াল মানে দুটো হতে পারে, ফিমেলও হতে পারে মেলও হতে পারে, মেলও হতে পারে ফিমেলও হতে পারে, সেইটা। ইউনি মানে হচ্ছে একটাই, একটা ব্যাকটেরিয়া, তুই বাইরে থেকে দেখে বলতে পারবি না যে ওটা ফিমেল না মেল, এরকম কোনো অস্তিত্বই নেই জিনিসটার, একটাই জিনিস হয়, সেটা হচ্ছে ইউনিসেক্সুয়াল। কিন্তু তোরা মানে আমরা যেটার সঙ্গে গোলাচ্ছিলাম সেটা হচ্ছে ডাইমরফিজম আর হেটেরোমরফিজম। ডাইমরফিজম মানে হচ্ছে একটার মধ্যে দুটোই আছে, তাহলে হচ্ছে হার্মাফ্রোডাইটস, যেমন হচ্ছে টেপওয়ার্ম, একই জায়গায় দুটো সেক্স। আর এটা ডাইমরফিজম মানে হচ্ছে মরফোলজিক্যালি দুটো আলাদা আলাদা জায়গায়, দুটো আলাদা আলাদা ভাবে এরা প্রেজেন্ট থাকে। তুই একজন ডাইমরফিজম ফর হিউম্যান, ফর ফ্লাওয়ার, কি করে তুই বাইরে থেকে দেখে বলে দিতে পারবি যে ইনি পুরুষ না মহিলা? ডাইমরফিজম হিউম্যানের ক্ষেত্রে আছে, হার্মাফ্রোডাইটস হিউম্যানের ক্ষেত্রে নেই। বোথ দ্য সেক্সেস কখনোই একটা সময় এক জায়গায় প্রেজেন্ট থাকতে পারে না। কিন্তু যখন আমরা দেখি যে ফর টেপওয়ার্ম, তখন দেখি সামনে বা পেছনে কোনো একটা দিকে ফিমেল এবং মেল একসঙ্গে প্রেজেন্ট থাকতে পারে, দে আর হার্মাফ্রোডাইটস। তার মানে আমি বলতে চাইছি সেক্সটা একটাই হয় পুরো, নাকি দুটো আলাদা আলাদা সেক্স হতে পারে, সেটা হচ্ছে ইউনিসেক্সুয়াল অর্গানিজম না বাইসেক্সুয়াল অর্গানিজম। দুটো সেক্স আছে, একই বডিতে থাকতে পারে ফুলের ক্ষেত্রে কমপ্লিট ফ্লাওয়ার, আর যদি আলাদা বডিতে থাকে তাহলে ইনকমপ্লিট ফ্লাওয়ার আমাদের ক্ষেত্রেও একজন। এরপরে আমরা বললাম যে ডাইমরফিজম অ্যান্ড হেটেরোমরফিজম। ডাইমরফিজম মানে হচ্ছে দুটো আলাদা আলাদা সেক্সে দে আর প্রেজেন্ট, একদম ইন্ডিভিজুয়াল, কোনোভাবেই মিশবে না। আর হার্মাফ্রোডাইটস এর ক্ষেত্রে দুজনে এসে এক জায়গায় একটা বডিতে থাকতে পারে। এই হচ্ছে বেসিক ব্যাপারটা, আমি যেটা বলতে তখন চাইছিলাম। এইটুকুনি কি ব্যাপারটা? তোরা ঠিক বলেছিস, কিন্তু জাস্ট ওয়েটা অর্গানিজমস এর ক্ষেত্রে, অ্যানিমাল কিংডমের ক্ষেত্রে কিভাবে দুটো হয় সেইটা আমি বোঝাতে চাইলাম। ঠিক আছে সৃজিতা? হ্যাঁ ম্যাম, তাহলে ডাইমরফিজমে হলো কি মানে একটা প্লেসে টু সেক্সেস আর প্রেজেন্ট, বাট ইন কেস অফ হেটেরোমরফিজম না, মরফোলজিক্যালি সেপারেট। ডাইমরফিজমে হলো মরফোলজিক্যালি সেপারেট, মানে আমি এবং একজন পুরুষ মরফোলজিক্যালি সেপারেট, তুই এবং শোভন মরফোলজিক্যালি সেপারেট, বাইরে থেকে অ্যাপিয়ারেন্সে এবং অ্যানাটমিক্যালি উই আর সেপারেট। ডাইমরফিজম দুটো আলাদা সেপারেট সেক্সে, যেটা বাইরে থেকে দেখে তুই ভিজুয়ালাইজ করে বলে দিতে পারবি দে আর সেপারেট, এইটা হচ্ছে ডাইমরফিজম। বুঝতে পারলাম আমি কি বলতে চাইছি? ডাইমরফিজম মরফোলজিক্যালি দুটো আলাদা, ডাই দুভাবে আছে, ঠিক আছে? হ্যাঁ ম্যাম। আর আর হার্মাফ্রোডাইটস একই বডিতে দুটো সেক্স, হার্মাফ্রোডাইটস একই বডিতে দুটো সেক্স। আচ্ছা, পোটেন্ড্রি অ্যান্ড প্রোটোজিনি, বাবা এইটা একটা অদ্ভুত ব্যাপার। এইটা প্রথমে সমস্ত মানে আমরা যেহেতু দেখ, যখন আমি এভলিউশনের কথাটা এই কারণে বলেছিলাম
যে যেহেতু সিঙ্গেল সেল থেকে তৈরি হয়েছে সেটা সেলফ রেপ্লিকেটিং প্রপার্টি সামহাউ দ্যাট গেন, হ্যাঁ, অ্যাটমসফিয়ারের জন্য কমপ্লিটলি আমরা এক্স্যাক্টলি কিসের জন্য আমরা জানি না। আমরা যে এক্সপেরিমেন্টাল ক্লাস 12-এ পড়বো, লাস্টে আমরা কনক্লুড করবো যে যেহেতু আমরা টেম্পারেচার এবং সিচুয়েশনটা, অ্যাম্বিয়েন্সটা, অ্যাটমসফিয়ারটা, এনভায়রনমেন্টটা কমপ্লিটলি তৈরি করতে পারলাম না, তো আমরা সেলফ রেপ্লিকেশন পেলাম না। এখনো অবধি কোনো সেল, লিভিং সেলফ রেপ্লিকেটিং মলিকিউলস যেটা তক্ষুনি প্রডিউস হয়ে আরেকটা দিচ্ছে, সেটা মানুষ তৈরি করে উঠতে পারেনি। সেই জন্যই ঈশ্বরের অস্তিত্ব রয়েছে। এবং ইনএভিটেবল ফ্যাক্ট অফ লাইফ, প্রত্যেক দিন এই কথাটা বলি, দ্যাট ইজ ডেথ, সেটা থেকেও আমরা বেরিয়ে আসতে পারিনি। ডেথ অথবা সেনিসেন্স একটা লিভিং সেলের হবেই। তাহলে লিভিং সেল তৈরি করা যায়নি, এবং লিভিং সেল আমরা সেল ডিভিশন করে নিয়েছি, কি করে ডিভাইড হয়ে আরো 10টা সেল থেকে 1000টা সেল তৈরি হচ্ছে সেসব আমরা সব জানি। লিভিং সেল প্রডিউস করতে পারছি না। সেকেন্ড হচ্ছে ডেথটাকে আমরা বন্ধ করতে পারিনি, সেই জন্য ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করতেই হয়। এইখানের গল্পটা কি, যেহেতু ওই সেলফ রেপ্লিকেটিং মলিকিউলস, যার মধ্যে সেক্সেসের কোনো গল্পই ছিল না, জাস্ট ওটা রেপ্লিকেট করেছিল, প্রথম দিকে যে সমস্ত স্পিসিসগুলো আমরা পাবো বা ফাইলাগুলো পেয়েছি, সেখানে দেখব মেল থেকে ফিমেলে একটা চলে যাচ্ছে, আবার ফিমেল থেকে মেলে সেই জিনিসটা চলে আসছে। প্রথমের দিকে যখন ধর ইনম্যাচিওর ছিল বা জুভেনাইল ফেজের ফার্স্ট ফেজে, যখন জাস্ট প্রথম দিকে ম্যাচিওর হয়েছে, মেল ছিল, কিছু দিন যাওয়ার পর সেটা ফিমেল হয়ে গেল। মেল ছিল বলে প্রথমে স্পার্ম মানে কখনোই ভাবিস না বাবা যে আমাদের মতন ওইরকম মোটাইল, একদম মর্ফোলজিক্যালি সুন্দর দেখতে একটা স্পার্ম প্রডিউস করছে। এটা স্পার্ম কথাটার মানে হচ্ছে মেল গ্যামিট প্রডিউস করতো। মেল গ্যামিট প্রথমে প্রডিউস করতো, পরে যখন ফিমেলে কনভার্ট হলো তখন ফিমেল গ্যামিট প্রডিউস করছে। আর প্রোটোগেনি মানে হচ্ছে ফিমেল ছিল প্রথমে, পরে মেলে গেল, এবং প্রথমে এগ ফিমেল গ্যামিট তৈরি করলো, সেখান থেকে মেল গ্যামিট তৈরি করছে। তার মানে এই যে কনভার্সন হচ্ছে, একই বডিতে দুটো পরে এলো, হারমাটফোডাইট পরে আসবে, এইটা আগে এলো, যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে পারে, কনভার্ট হয়ে যায়, এবং গ্যামিটস গুলো একটা প্রথমে একটা গ্যামিট হয়, তারপরে অপোজিট গ্যামিটটা একজনই প্রডিউস করতে পারে। দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ঠিক আছে, ঠিক আছে, শোভন রিপিট করতে পারি, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, শুধু তোরা বল বুঝতে পারিসনি সেটা। এটা কিন্তু লজ্জার কিছু নেই বাবা, এগুলো আমরা কিচ্ছু বুঝতাম না, বিশ্বাস কর। তোরা একবারে বুঝছিস, দুবারে বুঝছিস, আমরা বাড়ি এসেও কিছু বুঝতাম না। তো মানে সেই জন্য বোঝার জন্যই এখানে আসা বাবা, তোরা তো বুঝতে পারছিস, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আচ্ছা, প্রোটেন্ড্রি মানে বাবা এইটা, তখন অনেকগুলো কথা একসঙ্গে বললাম বলে, যেহেতু সেলফ রেপ্লিকেশন, ইনএভিটেবল ফ্যাক্ট, এত কথা বলাতে হয়তো গুলিয়ে গেছে ব্যাপারটা। এইটা ধরেই নেওয়া যায় যে একটা সেল প্রথমে ছিল হচ্ছে মেল কোন একটা ফেজে, এত চাপ নিয়ে লাভ নেই, এগুলো সব এভলিউশনে পড়বো, যেগুলো আমি বললাম। সে ফিমেল হতে পারছে, ঠিক আছে, এইটাকে আমরা প্রোটেন্ড্রি বলছি। টার্মটার মানে প্রথমে সেটা মেল ছিল, পরে ফিমেল হয়ে গেল। এখন একটা খুব এসছে না, মানে জাস্ট আমি কনভার্ট করে নিচ্ছি, আমি যদি ফিমেল হই, আমার যদি ইচ্ছা হয় মেলে। দেখ, আমি এটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি, এটা নিয়ে আমরা হরমোনের চ্যাপ্টারে পড়বো ডিটেলসে, যে আই ক্যান চেঞ্জ মাই সেক্স, কিন্তু কি কি সমস্যা হতে পারে এবং কি কি হরমোন রেসপন্সিবল হয়, তাদের কি প্রবলেম হয়, উই উইল ডিসকাস অল দিস থিংস। কিন্তু হতে তো পারে, এখন তো হচ্ছে। তো মেল ছিল, ফিমেল হয়ে গেল। আর একটার ক্ষেত্রে ফিমেল ছিল বাবা, একদম পাতি করে বোঝ, অত কিছু এভলিউশনে যেতেই হবে না, মেল হয়ে গেল। ঠিক আছে, যখন বাবা এটা মেল ছিল, তাহলে ও মেল গ্যামিটই প্রডিউস করবে অবভিয়াসলি। আর যখন ফিমেল ছিল, তখন ফিমেল গ্যামিটই প্রডিউস করবে। যখন ফিমেল ছিল প্রথমে, তাহলে ফিমেল গ্যামিট প্রডিউস করবে, তারপরে মেল গ্যামিট প্রডিউস করবে। এত মানে ইয়ে করার দরকার নেই এই মুহূর্তে। এইবার বাবা বডি ক্যাভিটি, এইগুলো আমরা বেসিক ফিচার্স পড়ছি। কেন পড়ছি? বেসিক ফিচার্স গুলো আমরা একবার পড়ে ফেললে, ভালো করে বুঝে গেলে, আমরা শুধু এই ফিচার্সের আন্ডারে পড়বো। কি পড়বো বলতো? আমরা এই ফিচার্সের আন্ডারে প্রত্যেকটা ফাইলার, প্রত্যেকটা স্পিসিসকে, বহুত গরম লাগবে।
স্পিসিসকে ফেলে দেব, ফেলে দিলেই আমরা দেখতে পাবো যে ওই স্পিসিসটা এই কোন ক্যাভিটির আন্ডারে আসছে। আচ্ছা, অ্যাসিলোমেট বডি ক্যাভিটি অর সি, একটু 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 নোট ডাউন কর না, COE Yes. LOME, সিলোম। সিলোমে ইটা নেই, সরি, COE LOM, COE LOM, সিলোম, বডি ক্যাভিটি অর সিলোম। তোরা শুধু কি কি করছিস বলতো, ওপরের কিছু করার দরকার নেই, শুধু সিলোমেট, অ্যাসিলোমেট, ফ্ল্যাটওয়ার্ম লিখছিস, অ্যাসিলোমেট কথাটা লিখছিস, লিখে ড্যাশ দিয়ে লিখছিস ফ্ল্যাটওয়ার্ম, তারপরে লিখছিস ডাইজেস্টিভ ক্যাভিটি, ইউসিলোমেট, অ্যানিলিড, মোলাস্ক, আর্থ্রোপোডস, একাইনোডার্ম এন্ড কর্ডেটস। আমি কি এটা কি মুখে বলবো একটু, তোদের কি লিখতে দেখতে অসুবিধা হচ্ছে? বললে ভালো হয়। ঠিক আছে, ACOE LOM ATE, ACOE LOMATE, অ্যাসিলোমেট, ড্যাশ, ফ্ল্যাটওয়ার্ম, পরেরটা EU COE LOMATE, COE LOMATE। এক্সাম্পল বলছি বাবা, ওটা ড্যাশ দিয়ে কি কি লিখবি, ANNELIDS, অ্যানিলিডস, কমা, MOLLUSKS, মোলাস্কস, MOLLUSKS, মোলাস্কস, আর্থ্রোপোড, ARTHROPODS, ARTHROPODS, একাইনোডার্মস, ECHINODERMS, একাইনোডার্মস, ECHINODERMS। Next one, chordates, CHORDATES। Next one is pseudocilomate, PACUDOCOELOMATE, PACUDO, সিউডো মানে আমরা সবাই জানি সিউডো স্পেলিং, COELOMATE, ড্যাশ দিয়ে লিখবো রাউন্ড ওয়ার্মস। আমি বলছি মলাস্ক স্পেলিংটা MOLLUSCS ও লেখা যায় কি? হ্যাঁ আমি হ্যাঁ 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 রাইট। কি বলছিস তুই, আমারও একটু দেখে বোধহয় একটু এরার হয়ে গেছে রে। হ্যাঁ, মোলাস্কস, LLUCS না, CS ইনস্টেড অফ দিস কেস শুড বি সি, রাইট বাবা, এটা সি লিখ, কিরকম এটা লাগছে স্পেলিংটা দেখতে, রাইট, CS। পুরনো কোনো ইয়েতে থাকবে, পুরনো কোনো বইয়ে এখন ইদানিং CS লেখা হচ্ছে। লিখেছি সেটা বাবা, সবার হয়েছে? হ্যাঁ। আচ্ছা, এই তিনটে লেয়ারিং একটু লিখে রাখ বাবা, একটোডাম, মেসোডাম আর এন্ডোডাম। ECTO একটো, DERM, MESO DERM, ENDO DERM, একটো, মেসো, এন্ডো। মেসোডাম, এন্ডোডাম, সিলোম, একটোডাম, ঠিক আছে, বাস, দ্যাটস এনাফ। বাবা, বডি ক্যাভিটি, দ্যাট ইজ সিলোম,
বডি ক্যাভিটি মানে হচ্ছে সিলোম। ক্যাভিটি, বডিতে একটা ক্যাভিটি আছে, আছে কি নেই? নেই। অ্যাসিলোমেট, কোনো ক্যাভিটি, কোনো হলো পার্ট বডিতে নেই। অ্যাসিলোমেট এক্সাম্পল ফ্ল্যাটওয়ার্ম। ইউসিলোমেটস যাদের মধ্যে আছে, অ্যানিলিডস, মলাস্ক, আর্থ্রোপোডস, একাইনোডার্মস, কর্ডেটস। We are having a cavity. And the last one, pseudocoelomate. Pseudocoelomate দেখ মানে নেই, pseudocoelomate আছে, নেই acoelomate, next pseudocoelomate appears like আছে বা ফর্ম হওয়ার চেষ্টায় আছে, সেই রকম জায়গায় হচ্ছে সিউডোপোডিয়া। পাতা তৈরি হয়নি কিন্তু যখন ফুডটা আসে তখন পোডিয়ার মতন সিউডো সেলটাই ভেঙে গিয়ে পায়ের কাজটা করে। ভেঙে গিয়ে মানে জাস্ট মর্ফোলজিক্যালি চেঞ্জ হয়, ভেঙে মানে আবার ভাবিস না যে সত্যি সত্যি পা ফর্ম হয়ে গেল। তো সিউডোসিলোমেট। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ ইউসিলোমেট, মানে বডি ক্যাভিটি এক্সিস্ট করছে, যেটা আমাদের মধ্যেও করছে। এখানে জাস্ট ওপরে আমি ফ্ল্যাটওয়ার্মের একটা ছবি দিয়ে, মানে এই রকম দেখতে যাদের, তাদের মধ্যে আছে, অ্যানিলিডসের একটা ছবি দিয়ে বুঝিয়েছি। এগুলো আমরা আবার পরে পড়বো, সেই জন্য এইটা এই মুহূর্তে লেখার আসার কোনো দরকার নেই। দিস ইজ দ্য সিউডোসিলোমেট। আমি বেসিক্যালি বডি ক্যাভিটিটাই তোদের বোঝাতে গিয়েছিলাম। এবার বল, কোথাও অসুবিধে? না ম্যাম। আচ্ছা, এইবার একটুখানি লেয়ারটা, এটা একটু তোরা মানে মোটামুটি একটা ছোট এরকম ফ্ল্যাট ইয়ে করে আমি বলে দিচ্ছি কি কি লেখা আছে, সেইটা একটু নোট ডাউন করে রাখ। গাট হবে এন্ডোডার্ম, জিইউটি, গাট। গাট কোথা থেকে তৈরি হয়েছে? এন্ডোডার্ম থেকে। গাট ড্যাশ দিয়ে এন্ডোডার্ম। কোন লেয়ারিং থেকে? কোন লেয়ারিং থেকে জিনিসগুলো, ভেতরের ইন্টারনাল অর্গানস গুলো তৈরি হয়েছে, সেই লেয়ারিংটাকে আমরা এখানে মানে হাইলাইট করার চেষ্টা করছি। অ্যাসিলোমেট, ফ্ল্যাটওয়ার্ম, তার মধ্যে গাটটা তৈরি হচ্ছে এন্ডোডার্ম দিয়ে। গাট, জিইউটি, গাট ড্যাশ ইএনডিওডিইআরএম, এন্ডোডার্ম। মাসেল, মাসেল আমরা সব জায়গায় জানি, সবসময় মাসেল হবে মেসোডার্ম দিয়ে, MESODERM। বোঝাচ্ছি ব্যাপারটা, লেট মি আগে রাইট, মানে লেট মি ইন্ট্রোডিউস দ্য টার্ম ফার্স্ট। মাসেল লেয়ার, মিসোডার্ম। দিস ইজ এক্টোডার্ম, দিস ইজ মিসেনকাইম। এটা লিখে রাখ, বোঝাচ্ছি। MEACNCHYME, MEACNCHYME। Acylomate do not have enclosed body cavity. Acylomate স্পেলিংটা আগে লিখিয়েছি দেখ, ACOELOMATES। Acylomates do not have, do not, not HAV, have enclosed, ENCLOSOD, enclosed, ENCLOSED body cavities, BODY, body, CAVITIES। এইটুকুনি কার হয়েছে সেটা সে আগে বল। এইটুকুনি গাট এন্ডোডার্ম, কোন জায়গাটা বুঝছিস না? ছবিটা একটু হেজি হয়ে গেছে, এখন দেখলাম সেটা। গাট এন্ডোডার্ম। এই পোরশনটা আরেকবার এক্সপ্লেইন করবেন? আমার আসলে নেটটা কেটে গিয়েছিল। আমি বাবা তুই আগে লিখে রাখ, আমি কোনোটা কিচ্ছু এক্সপ্লেন করিনি, আমি শুধু লেখাচ্ছিলাম এটা। গাট ড্যাশ দিয়ে লিখবি এন্ডোডার্ম। গাট কোথা থেকে আসছে? এন্ডোডার্ম থেকে আসছে। মাসেল লেয়ার কোথা থেকে আসছে? মিসোডার্ম থেকে আসছে। তারপরে একটা হচ্ছে এক্টোডার্মাল, ব্রেন হচ্ছে এক্টোডার্মাল অরিজিন, পরে আসছি। এক্টোডার্ম, মিসেনকাইম, MEACNCHYME, মিসেনকাইম। পরে হচ্ছে অ্যাসিলোমেটস ডু নট হ্যাভ, একটা স্টার দিয়ে, অ্যাসিলোমেট ডু নট হ্যাভ এনক্লোজড বডি ক্যাভিটি। এইটুকুনি শুধু লিখতে বলেছি। do not have enclosed, ENCLOSED
ENCLOACD, enclosed. Body cavity, BODY, body cavity, CAVITIES. Acoelomates do not have enclosed body cavity. এই হলো অ্যাসিলোমেটস এর ক্ষেত্রে। অ্যাসিলোমেটস এর এক্সাম্পল ফ্ল্যাটওয়ার্ম। ফ্ল্যাটওয়ার্ম যখন পড়বো তখন শুধু অ্যাসিলোমেট বলে ছেড়ে দেবো, এই বেসিক ক্যারেক্টার্স গুলো আমরা আর তখন ডিটেলসে ডিসকাস করব না। সেই জন্যই এখন বডি স্ট্রাকচারটা যে ফিচার্সগুলো আমরা পড়বো এবং জাস্ট লিখে দেবো, সেই ফিচার্সগুলো বেসিক্যালি কি সেইগুলো আমরা ডিসকাস করব বলেই আজকে উঠিয়ে এনেছি প্রত্যেকটা ক্যারেক্টার ইন্ডিভিজুয়ালি। কিন্তু যখন ইন্ডিভিজুয়াল অর্গানিজমসটা পড়বো তখন এত ডিটেলসে এই স্ট্রাকচারগুলো করবো না, কি কি এক্সেপশনস আছে সেগুলো করবো। আচ্ছা, এই পোর্শনটুকু কার শুধু লেখা হয়নি বলতে আমি তার জন্য রিপিট করবো, নইলে পরেরটাই যাব। ম্যাম এই যে গাট, মাসেল লেয়ার, এক্টোডার্ম আর মেসেনকাইম, এই চারটে তো এটার পার্টস, তাই তো? পার্টস বাবা, কিন্তু অরিজিন গাট হচ্ছে কোন অরিজিন? এন্ডোডার্ম থেকে তৈরি হয়েছে। আমি ব্যাপারটা বোঝাচ্ছি, তোরা গাট দিয়ে ড্যাশ দিয়ে এটা লিখবি। অরিজিন কেন কথাটা বলছি আমি, সেটাতে আমি আসছি, সেটা এখন এক্সপ্লেনেশন দিইনি। আমি বললাম এই জিনিসটাকে টুকে রাখ, খাতায় থাকলে না রিভাইজ করতে সুবিধা হবে, কারণ এই ক্যানভাটা চলে যাবে তারপরে আর মনে থাকবে না। তোদের খাতা থাকলে ডাউটস হলে আমি করে দিতে পারবো, তোদের খাতায় তো থাকলো। কৃষ্ণ এইটুকু হয়েছে, পুরোটা করতে হবে না, এইটুকু হয়েছে, এইটুকু পার্ট ব্যাস। শোভন, বিশ্বনাথ, বিশ্বনাথ, আচ্ছা সৃজিতা, হ্যাঁ ম্যাম কমপ্লিট হয়ে গেছে। ব্যাস, এবার সেকেন্ড পার্টে আয়। সেকেন্ড পার্টে সিউডোসিলোমেট। সিউডোসিলোমেটের স্পেলিংটা আগে লিখেছি, তবুও রিপিট করছি। PACUDOCOELOMATE। সিউডোসিলোমেট উইদিন ব্র্যাকেটে হচ্ছে রাউন্ড ওয়ার্ম। সেম গাট হচ্ছে এন্ডোডার্ম। গাট GUT, গাট ড্যাশ দিয়ে লিখবো এন্ডোডার্ম। তারপরে লিখবো সিউডোসিল, PACUDOCOEL, PACUDOCOEL। সিউডোসিলের মধ্যে একটা ড্যাশ দিয়ে লিখবো ক্যাভিটি। হ্যাঁ, মাসেল সেম মিসোডার্ম। তারপরে হচ্ছে ইন্টারনাল অর্গান, তোরা জাস্ট লিখে রাখ, আমি বোঝাবো যখন ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ইন্টারনাল অর্গান এক্টোডার্ম। দি সিউডোসিল, এবার স্টার দিয়ে, যার জন্য এত কাণ্ড করা। দি সিউডোসিল ইজ লাইন্ড উইথ, দি সিউডোসিল ইজ লাইন্ড উইথ মিসোডার্ম, MESODERM. The pseudocyl is lined with mesoderm, but no mesoderm but no mesoderm surrounds the internal organ. The pseudocyl is LINED, lined, WITH, with mesoderm, MESODERM, but no MESODERM, mesoderm surrounds, SURROUNDS, surrounds the internal organ। মানে বোঝাচ্ছি, লিখে রাখ, surrounds the internal organs। এটুকুনি কার হয়নি? লিখেছি, শোভনের লেখা শেষ হয়েছে। কৃষ্ণ এটুকু লিখেছিস? সেকেন্ডেরটা লেখা হয়নি, গাটের পরে যেটা আছে সিউডোসিল, PACUDO, আমি বলছি আমারটা শোন, ওটা দেখিস না। PACUDOCOEL, PACUDOCOEL ড্যাশ দিয়ে আমি লিখেছি ক্যাভিটি। বাকিটা সৃজিতা নিশ্চয়ই। ইন্টারনাল অর্গান, ও থার্ড, সরি মাসেল, MUSCLE, মাসেল, মিসোডার্ম, MESODERM,
মাসল মেসোডার্ম। ফোর্থ হচ্ছে ইন্টারনাল অর্গান, ইন্টারনাল অর্গান। পরেরটা হচ্ছে একটোডার্ম, ইসিটিও ডিআর। বাবা এই জায়গাটা সবাই লিখেছিস তো? হ্যাঁ ঠিক আছে। এই জায়গাটাই কিন্তু আমাদের বেসিক হাইলাইটেড ব্যাপার। সিটিটা কমপ্লিট? হ্যাঁ ম্যাম কমপ্লিট। ফাইন। লাস্টটা সিলোমেট। যারা স্পেলিং বুঝছিস না এই একটু হেজি হয়ে গেছে, পরের দিন আমি খেয়াল রাখবো ব্যাপারটা। সিলোমেট, COELOMATE, COELOMATE ড্যাশ দিয়ে আমরা লিখছি আর্থওয়ার্ম। গাট সেম, এন্ডোডার্ম। ইন্টারনাল অর্গান সেকেন্ড, দিলাম। তাহলে যে বলবে যে এটা লিখতে পারিনি সেই নাম্বারিংটা আমি ফট করে বলে দিতে পারবো। গাট, এন্ডোডার্ম, ইন্টারনাল অর্গান। পেরিটোনিয়াম বাবা, পেরিটোনিয়াম। পেরিটোনিয়াম উইদিন ব্র্যাকেটে আমরা লিখবো মেসোডার্ম, MESODERM। সিলোম 4 নম্বর হচ্ছে COELOM, সিলোম। ব্র্যাকেটে লিখবো ক্যাভিটি, CAVITY। 5 লিখবো সেম মাসল, দ্যাট ইজ মেসোডার্ম, MESODERM। and the 6th one ectoderm, ECTODERM। এবার লাস্ট কি পয়েন্টটা বলবো, ততটা কি সবার হয়েছে? হ্যাঁ কৃষ্ণ হচ্ছে হ্যাঁ হচ্ছে, দাঁড়া। কৃষ্ণর কোনখানটা আছে বলতো অসুবিধা? ফোর্থে ক্যাভিটির আগে যেটা রয়েছে সিলোম, COELOM। COELOM। এবার আমরা লাস্ট কি পয়েন্টটা বলবো, হ্যাঁ, যেটা থেকে কনসেপচুয়ালি কোয়েশ্চেন উইল কাম। দি সিলোম অ্যান্ড দ্য ইন্টারনাল অর্গান। দি সিলোম স্পেলিংটা লিখেছি, তোদের খাতাতেও লেখা আছে, COELOM। এখানে না বাবা এমন কিছু স্পেলিং আছে যেগুলো না আমরা ইংলিশ লিটারেচার বল বা মানে কোনো ফিকশন টিকশন এসব জায়গায় পাইনি। যেমন ধর এই সিলোমটাই আমরা হয়তো শুনেছি কিন্তু প্রপারলি স্পেলিংটা খেয়াল করিনি। তো সেই ক্ষেত্রে কিন্তু বানানটা আমাদের একটু পড়ে নিতে হবে, হ্যাঁ। কারণ আমি ভুল লিখলে অসুবিধা নেই, কারণ আমি আর কোথাও লিখবো না, তোদের কাছে লিখবো, কিন্তু তোরা ভুল লিখলে মার্কস কেটে নেবে বা একটা ব্যাড ইমপ্রেশন যাবে যে সিলোম স্পেলিংটা জানে না। COELOM, হ্যাঁ। তা দ্য সিলোম অ্যান্ড দ্য ইন্টারনাল অর্গানস, INTERNAL, ইন্টারনাল অর্গানস, ORGANS। তোদের খারাপ ইমপ্রেশন হলে কিন্তু আমার বেসিক্যালি খারাপ ইমপ্রেশন, সেটা করিস না কিন্তু বাবা। দি COELOM, সিলোম অ্যান্ড দ্য ইন্টারনাল অর্গানস আর সারাউন্ডেড, SURROUNDED, সারাউন্ডেড বাই মেসোডার্ম। মেসোডার্মটা লিখিয়েছি আগে, MESODERM। বাবা এসিটা চালা, ভীষণ গরম লাগছে। ঠিক আছে, আচ্ছা এর মানে কি বোঝাতে চাইলাম বলতো, একটু আগে স্লাইডটায় যাব। বাবা এই যে বডি ক্যাভিটি যে তৈরি হচ্ছে, মানে সিঙ্গেল সেল থেকে যে ফিউজ হয়ে যে ক্যাভিটিটা তৈরি হচ্ছে, এর চারপাশে লেয়ারিং হচ্ছে। একটা হচ্ছে বাইরের লেয়ার, একটোডার্ম। দ্বিতীয়টা হচ্ছে মেসোডার্ম। আর 3 নম্বরটা হচ্ছে এন্ডোডার্ম। এই 3টে লেয়ারিং হওয়ার পর মাঝখানে ক্যাভিটিটা রয়েছে। এই পেনটা
এই পেনটার ওপর থেকে নিচে অবধি মনে কর ফাঁকা ক্যাভিটি। এই ফাঁকার মানে এই চারপাশে তিনটে লেয়ার রয়েছে, একটা হচ্ছে এন্ডোডার্ম, একটা হচ্ছে মেসোডার্ম, আর একটা হচ্ছে এক্টোডার্ম। এক্টোটা আউটসাইড, মেসোটা মাঝে, এন্ডো মানে আমরা সবাই জানি ইনসাইড। তাহলে এই তিনটে লেয়ার পরপর যাচ্ছে। এটা কখন ফর্ম হয়, হ্যাঁ একটু যদি না বলে নিই ব্যাপারটা না মানে খুব হেজি হয়ে থাকবে মাথার মধ্যে। দেখ যখন জাইগোটটা তৈরি হয়ে যায় মানে একদম খুব পাতিভাবে বুঝবো, কারণ রিপ্রোডাকশনটা আমাদের নেক্সট ইয়ারের টপিক। একটু না বুঝিয়ে দিলে তোদের কাছে ব্যাপারটা দেখছি যে গন্ডগোল হয়ে রয়েছে। মেলের সঙ্গে ফিমেল গ্যামেট ফিউজ করে জাইগোট ফর্ম করেছে, মানুষের ক্ষেত্রে বলছি। এই জাইগোটটা ডিভাইড হতে থাকে, ডিভাইড হতে হতে এর চারপাশে লেয়ারিং হতে থাকে। প্রথমে এটা 8টা লেয়ারের সেল হয়, 8 লেয়ার্স, তারপরে 16, তারপরে 64, এইভাবে সেলগুলো ডিভাইড হয় এবং এই লেয়ার্সগুলো ফর্ম হয়। এর ইউটিলিটি কি ম্যাম? এর ইউটিলিটি হচ্ছে স্যার এই যে ইন্ডিভিজুয়াল তিনটে লেয়ার তৈরি হয়েছে, মাঝখানটা ফাঁকা, মাঝখানটা এই যে হলো, এই জায়গাটার মধ্যে সবকিছু আছে, কিন্তু এই জায়গাটা বেসিক্যালি সমস্ত সিস্টেমগুলো এখানে থাকা সত্ত্বেও বেসিক্যালি জিনিসটা কিন্তু হলো জায়গার মধ্যে তোরা এক একটা সিস্টেম ফিল আপ করে আছে। সেই হলো জিনিসটা ফর্ম হবে, মাঝখানে থেকে যাবে। তার পাশে সেল লেয়ারিং তৈরি হতে থাকবে। একটা সময় এই সেলগুলো অ্যারেঞ্জ হয়ে গিয়ে এমব্রায়োলজির পার্ট পরের বছর আছে, একটু জেনে নেব। সেলগুলো ডিভাইড হয়ে গিয়ে প্রপারলি 3টে লেয়ারিংয়ে, কংক্রিট 3টে লেয়ারিংয়ে ভাগ হয়ে যাবে এবং এই লেয়ারগুলো থেকে পরে অর্গ্যানগুলো ফর্ম হবে এবং সেখান থেকে অর্গ্যান সিস্টেম ডেভেলপ করবে। তার মানে আমি যখন বলছি মেসোডার্ম ইকুয়াল টু তোরা লিখে রাখ মাসেল, তার মানে এই যে লেয়ারটা বাচ্চাটার মধ্যে, বাচ্চা তখনও হয়নি সরি, জাইগোটটার মধ্যে ফর্ম হলো, এটা তার মাসেলই ডেভেলপ করবে। মাসেল ডেভেলপ মানে এই যে মাসেলটা দিয়ে আমি লিখছি, ফোন ধরছি, এই মাসেলসগুলো বডি মাসেল উইল ডেভেলপ ফ্রম দিস। এক্টোডার্ম থেকে ব্রেনটাই ডেভেলপ করবে, যেখানে যে সেফালাইজেশন সেন্ট্রালাইজড হবে, তারপরে ডেভেলপ করে হোমোসেপিয়েন্স বানাবে। এক্টোডার্মটা ব্রেনটাই তৈরি করবে এবং এন্ডোডার্ম থেকে লাংস, হার্ট, এই সমস্ত ইন্টারনাল অর্গানগুলো হবে। এই বডি ক্যাভিটি তৈরি হলেই এই প্রপারলি লেয়ারিংগুলো হবে, যার থেকে এই সিস্টেমগুলো ডেভেলপ করবে। সেই জন্যেই এই বডি ক্যাভিটির সঙ্গে লেয়ারিংগুলো সম্পর্ক। এইটা তুই হলো তখনই করবি যখন এর 3 পাশে তুই প্রপার লেয়ার, 3টে লেয়ারের প্রপার লেয়ার দিলে, মাঝখানে কিছু না দিলেই তবেই তুই একটা হলো জিনিস পাবি। এই 3টে লেয়ার সেই জন্য ভীষণ ইম্পর্টেন্ট। যখন আমি বলছি অ্যাসিলোমেট, ইউসিলোমেট অ্যান্ড সিউডোসিলোমেট ক্যাভিটি আছে কিনা, সেটা যখন ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে তোদের মাথায় চলবে তার মানে লেয়ারিংগুলো 3টে ইকুয়াল আছে কিনা। সেই লেয়ারিংগুলো যদি প্রপার হয় তাহলেই কিন্তু এত ডেলিকেট অর্গানগুলো ভেতরে ফর্ম করবে। এইটুকু কি বোঝা গেল? না বোঝা গেলে আমি আবার বলবো, জিনিসটা একটু ডেলিকেট ব্যাপার আছে। বোঝা যায়নি? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? এত তাড়াতাড়ি? হ্যাঁ, দ্যাটস রিয়েলি গুড। আচ্ছা, ভেরি গুড। তার মানে এখানকার যে মিসেনকাইম মানে একটা মেসোডার্মে মাসেল লেয়ার হয়েছে, এই জায়গাটায় একটা স্পেশাল লেয়ার্স আছে বাবা মিসেনকাইমের, যার জন্য ওই বডি ক্যাভিটিটা ফর্ম করতে পারলো না। সেলটা কোনোভাবে যেটা ওটাকে ফেস করেছিল, পেনটাকে যেটা ফেস করে আছে ইন্টারনাল, সে ডিভাইড করে কিছু একটা বানিয়ে দিয়েছে যার জন্য ওই বডি ক্যাভিটিটা নেই। সেটা হচ্ছে অ্যাসিলোমেট, ফ্ল্যাটওয়ার্মস, হার্মাফ্রোডাইটস।
তাহলে এক মিনিট, অ্যাসিলোমেট ডু নট হ্যাভ এনক্লোজড বডি ক্যাভিটিস, ব্যাপারটা ক্লিয়ার। মিসেনকাইম দিয়ে যে জায়গাটা ক্যাভিটি হলেও হতে পারতো সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। ফর ফ্ল্যাটওয়ার্ম অ্যাসিলোমেট ডু নট হ্যাভ এনক্লোজড বডি ক্যাভিটিস, যেখান থেকে কোয়েশ্চেন আসবে কি পোর্শন সবাই আমরা লিখেছি। পরেরটাই যাচ্ছি, সিউডোসিলোমেট। হ্যাঁ হ্যাঁ, ইয়েস ম্যাম। অ্যাসিলোমেটস ডু নট হ্যাভ এনক্লোজড বডি ক্যাভিটি, মানে এর রিজনটা আরেকবার বলবেন? হ্যাঁ ম্যাম, এই যে দেখো ছবিটা মোটামুটি তোমাদের কাছে ক্লিয়ার, একটা ব্লু লেয়ার রয়েছে, একটা রেড লেয়ার রয়েছে, তারপরে এই যে লেয়ারটা ম্যাম, মিসেনকাইম যদি না থাকতো, মিসেনকাইম যদি না থাকতো, ইয়েলোটা যদি না থাকতো, তাহলে এই জায়গাটায় একটা ক্যাভিটি তৈরি হলেও হতে পারতো। তুমি যদি ক্যাভিটিটা করতে পারো না, তাহলে লেয়ার্সগুলো অর্গ্যানগুলো ফর্ম করতে পারবে, অ্যাডভান্সমেন্ট হবে বডিতে। তোমার কাছে জায়গা আছে, তুমি এটা করতে পারবে। তোমার খাতায় যদি পাতা থাকে, তুমি অঙ্কটা 4 বার প্র্যাকটিস করতে পারবে। ইট উইল এনহ্যান্স ইউর স্কিল। আনফর্চুনেটলি তোমার কাছে দেখা গেল পরীক্ষার আগের দিন, তোমার একদম রাত্রির বেলা 9:30টার সময়, যে পাতা আর নেই, তখন তোমার কি হলো? স্কিলটা কমে গেল, কারণ তুমি 4 বার করতে পারতে, পাতার অভাবে করতে পারলে না। সেম থিং, মিসেনকাইমটা এটা ক্যাভিটিটাকে নষ্ট করে দিল, হতে পারতো কিন্তু হলো না, সেই জন্য ডু নট হ্যাভ এনক্লোজড বডি ক্যাভিটি। সৃজিতা ক্লিয়ার? হ্যাঁ ম্যাম, ক্লিয়ার। শোভন কিছু একটা বলছিলি, বল। ওকে ম্যাম। আচ্ছা, এবার দেখ পরেরটা, সিউডোসিলোম। সিউডোসিলোমে এইখানে দেখ একটা ইন্টারনাল অর্গান হচ্ছে, যদিও ক্যাভিটিটা যত ডেভেলপ ক্যাভিটি হওয়ার কথা ছিল ততটা হয়নি। সিউডোসিল মানে অ্যাপিয়ারেন্সে আছে, পুরো না, পুরো ক্যাভিটিটা প্রপারলি না, মানে ধর পাইপ তোর আছে আউটলেটের, ঠিক আছে, ব্লকেজ আছে, তা তুই কি বলবি বাড়িতে? তাহলে কি বলবি? পাইপ আছে ম্যাম, কিন্তু জলটা যাচ্ছে না। এক্স্যাক্টলি তাই, সিউডোসিল ক্যাভিটিটা আছে, কিন্তু যতটা ইমপ্রুভড, যতটা ফাংশনাল হওয়ার কথা ছিল অতটা হয়নি। তার জন্য দেখ ইন্টারনাল অর্গান কিন্তু কিছু তৈরি হচ্ছে, আমাদের মতন সিস্টেম তৈরি হচ্ছে না, আমাদের মতন লেবার ডিভিশন অফ লেবার হচ্ছে না, বাট কিছু একটা হচ্ছে, ইন্টারনাল অর্গান কিছু ফর্ম তো করছে, সেটাই হচ্ছে সিউডোসিল বা সিউডোসিলোমেট অ্যানিমাল। তাহলে দি সিউডোসিল ইজ লাইন্ড উইথ মেসোডার্ম, বাট নো মেসোডার্ম সারাউন্ডস দ্য ইন্টারনাল অর্গান। আমাদের ইন্টারনাল অর্গান, লাংস, হার্ট, এগুলোকে সমস্ত মাসেল দিয়ে জড়ানো আছে। মাসেল দিয়ে জড়ানো আছে বলেই হার্টটা পাম্প করে যাচ্ছে, এবং কিছু ইনভলেন্টারি মাসেলস এবং ভলেন্টারি মাসেলসের মাঝামাঝি একটা মাসেলস আছে, যেটা হচ্ছে কার্ডিয়াক মাসেলস, লাফিয়ে যাচ্ছে লাফিয়ে যাচ্ছে লাফিয়ে যাচ্ছে। তোরা একসঙ্গে কথা বলছিস, আমার সাথে ইন্টারঅ্যাক্ট করছিস, আমরা ঝগড়া করছি, আমরা বন্দুক চালাচ্ছি, তখনও লাফিয়ে যাচ্ছে, থামছে না। এই যে জিনিসটা, মাসেলগুলো ইন্টারনাল অর্গানকে সারাউন্ড করে রেখেছে। আমি রিফ্লেক্সে হাত থেকে পেনটা নিচ্ছি, তোরাও যখন লাগছে না পেনটা নামিয়ে রাখছিস। মাসেলসগুলো ইন্টারনাল অর্গানকে আটকে রেখেছে বলেই এটা পসিবল হচ্ছে। সেই জন্য আমরা হচ্ছে অ্যাডভান্স সিলোমেট। এখানে ইন্টারনাল অর্গান ফর্ম হচ্ছে, কিন্তু মাসেলসগুলো ইন্টারনাল অর্গানকে সারাউন্ডেড নয়, অতটা অ্যাক্টিভ করে রাখছে না। একবারে বোঝার কথা না, বুঝলো কে? একবারে ম্যাম একটা লাস্ট ওয়ার্ডটা একবার বলবেন? আমি এখানে বলতে চাইছি বাবা, সিউডোসিল মানে আমার বাড়িতে পাইপ আছে আউটলেট, কিন্তু ব্লকেজ আছে, যতটা ফাংশনাল এবং ডেভেলপড হওয়ার কথা ছিল ততটা ফাংশনাল হচ্ছে না। সিউডোসিল, এই যে জল ধীরে ধীরে পাইপটা দিয়ে যাচ্ছে, তার মানে ইন্টারনাল অর্গান তৈরি হচ্ছে, কিন্তু সিউডোসিল হওয়ার জন্য ইন্টারনাল অর্গানগুলোকে ওটা অতটা অ্যাক্টিভ হতে পারছে না। তার কারণ হচ্ছে মাসেলসগুলো ওটাকে সারাউন্ড করে রাখছে না। হ্যাঁ ম্যামের মধ্যে কিন্তু খুব একটা ম্যাম নেই, ম্যাম মানে জোর নেই। না ম্যাম, ক্লিয়ার হয়েছে।
ঠিক আছে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম ক্লিয়ার। আচ্ছা, এবার হচ্ছে সিলোমেট। সিলোমেটটা আমাদের কাছে ইজি। সিলোমেটটা মানে ম্যাম যে কমপ্লিটলি আমরা ক্যাভিটিটা পেয়ে গেছি। হ্যাঁ, ক্যাভিটিটা পেয়ে গেছি বলেই এখানে ইন্টারনাল অর্গ্যান মানে কমপ্লিট ভাবে ডেভেলপ করতে পারছে এবং সেই ইন্টারনাল অর্গ্যানগুলো সুন্দর অ্যারেঞ্জ করে মাসলসগুলো তাকে সারাউন্ড করে রেখেছে। তার মানে ইন্টারনাল অর্গ্যানের ফাংশনটা দেখ, হাওয়াতে, হার্টের কথা বাদই দে, হাওয়াতে যদি লাংসটা প্রপারলি না খোলে তাহলে কিন্তু আমরা নিঃশ্বাস নিতে পারবো না। তার মানে লাংসের যে খোলাটা, সেই খোলাটাও মাসেলের উপর ডিপেন্ড করছে। তার মানে এই যেহেতু এই ইন্টারনাল অর্গ্যানগুলোকে মাসেলটা যদি মাসেল লেয়ারটা যদি ঠিক মতন কভার করে রাখে তাহলে ইন্টারনাল অর্গ্যানটা ফাংশনাল হবে। এই ক্ষেত্রে ফর দিস সিলোমেট সমস্ত ইন্টারনাল অর্গ্যানগুলো মাসেল দিয়ে সারাউন্ডেড রয়েছে। সেটাই হচ্ছে অ্যাডভান্সমেন্টের ম্যাক্সিমাম ফেজ, যেটা আমরা রিচ করতে চাই। তাহলে সিলোমেটগুলো হচ্ছে অ্যাডভান্সড এবং মাসেলটা হচ্ছে ইন্টারনাল লেয়ারকে কভার করে রেখে যাচ্ছে। ঠিক আছে? হ্যাঁ সৃজিতা, হ্যাঁ ম্যাম কৃষ্ণ, ক্লিয়ার। হ্যাঁ ম্যাম বুঝেছি। বাহ, ভেরি গুড। এইবার দেখ, এইবার মোটামুটি আমরা যে জিনিসটা আসবো সেটা আমরা ফাস্ট করে ফেলতে পারবো, কারণ এই সম্বন্ধে মোটামুটি আমাদের আইডিয়া আছে। ডাইজেস্টিভ ট্র্যাক্ট, এটা আমরা প্রত্যেকটা অর্গানিজমসের প্রত্যেকটা ফাইলের যে স্পিসিসগুলো পড়বো এবং ফাইলাম হিসেবে যেটা পড়বো তার ডাইজেস্টিভ ট্র্যাক্ট আছে কিনা। যদি আমরা ওই ক্যাভিটিটা পাই, অ্যাসিলোমেট, সিলোমেট না সিউডোসিলোমেট, যদি সিলোমেট হয়ে যায় তাহলে একটা প্রপার ডাইজেস্টিভ ট্র্যাক্ট আছে, পেয়ে গেলাম, গল্প শেষ। রেসপিরেশন, সেই আবার পুরনো গল্প। অ্যাসিলোমেট, সিউডোসিলোমেট না সিলোমেট। যদি অ্যাসিলোমেট হয় প্রপারলি নেই, সিউডোসিলোমেট যদি হয় আছে, হয়তো প্রপারলি ফাংশন করছে না কিন্তু অ্যাপিয়ার করছে, প্রেজেন্ট আছে। আর যদি সিলোমেট হয় একদম সুন্দরভাবে ফাংশনাল। সেম এ সার্কুলেটরি সিস্টেম। বাবা, সার্কুলেটরি সিস্টেমের মধ্যে দুটো পিগমেন্ট পাবো। হ্যাঁ, সার্কুলেটরি সিস্টেমের মধ্যে প্রথমে না দুটো পিগমেন্ট পাবো না। ফার্স্ট হচ্ছে ওয়াটার আছে নাকি ওয়াটারের জায়গায় ব্লাড আছে, বা ব্লাড একদম ডাইরেক্ট ব্লাডে চলে যাওয়া ঠিক না, অন্য ফ্লুইড আছে। সার্কুলেটরি সিস্টেমের জন্য আবার দুটো হবে। প্রপার সার্কুলেটরি সিস্টেম তো আমরা সিউডোসিলোমেট থেকে বলেই দিতে পারবো, কিন্তু সার্কুলেশনটা কিসের? স্পঞ্জের মতন ওয়াটার সার্কুলেটরি সিস্টেম নাকি অন্য কোনো ফ্লুইড আছে? যদি ওয়াটার সার্কুলেটরি সিস্টেম থাকে তাহলে কিন্তু পিগমেন্টের কোনো গল্প নেই, কিন্তু যদি অন্য ফ্লুইড থাকে লাইক ব্লাডের মতন আলাদা কোনো ফ্লুইড দিয়ে সার্কুলেশন হচ্ছে, রেসপিরেশনটাকে টানলে সবাই মারবে রে আমাকে। আচ্ছা, সার্কুলেশন হচ্ছে তাহলে দুটো হবে, দুটো হতে পারে, দুটো পিগমেন্ট ওয়াইজ দুটো পার্ট হতে পারে। একটা ফার্স্ট পার্ট কে বলবে? কৃষ্ণ, ট্রাই জলদি। আমাদের কি থাকে পিগমেন্ট হিসেবে? ব্লাড। হ্যাঁ, ব্লাডের পিগমেন্টটা কি, কেন লাল হয়? আরবিসির জন্য। আরবিসির মধ্যে কি থাকে? আরবিসির মধ্যে কি থাকে যার জন্য লাল হয়? পার্টিকুলার পিগমেন্ট যেটা ছাড়া অ্যানিমিয়া হয়। লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকার মধ্যে নিউক্লিয়াস থাকে না, তার জায়গায় একটা জিনিস থাকে যার জন্য লোহিত হয়, সেটা কি? এক্স্যাক্টলি বাবা, হিমোগ্লোবিন। রাইট, হিমোগ্লোবিন টেস্ট হয় ঠিক মতন আছে কিনা। ঠিক বলেছি, লোহিত রক্তকণিকার মধ্যে হিমোগ্লোবিন থাকে, সেই জন্যই রেডটা হয় এবং ওটা দেখতে লাল ওই হিমোগ্লোবিনের জন্য, সেই জন্যই লোহিত। আরবিসি, ঠিক, একদম ঠিকই ছিলি, রাত আরেকটু যেতে হতো। আচ্ছা সৃজিতা, আরেকটা লেট হিমোগ্লোবিন না, হিমোগ্লোবিন আরেকটা আয়রন ছাড়া অন্য কম্পাউন্ড যেটার জন্য লাল হয় না। হিমোসায়ানিন। এটার জন্য তো ব্লুইশ কালারটা আসে না? এক্স্যাক্টলি, ব্লুইশ কালার। কপার Cu2+ থাকতে পারে ইনস্টেড অফ Fe। আরশোলা মারলে লাল তো পাবি না,
একটা অন্য রকমের ফ্লুইড পাবি, দ্যাট ইজ হিমোসায়ানিন। ঠিক আছে, এটা একটু মুছছি কারণ আমাকে এক্সক্রিটারিটা বোঝাতে, এই সবাই বুঝলি ব্যাপারটা? ওয়াটার ওর অন্য ফ্লুইড, আর ফ্লুইড যদি অন্য হয় তাহলে হিমোগ্লোবিন হিমোসায়ানিন কোন পিগমেন্টটা আছে, কৃষ্ণ বুঝলি? হ্যাঁ ম্যাম। শোভন হ্যাঁ ম্যাম। ঠিক আছে। আচ্ছা, এক্সক্রিটারি সিস্টেমটা বাবা এই দেখ মানে প্রথম থেকেই যে জিনিসটা এক্সট্রা হচ্ছে বডিতে ডাইজেশন করে, মানে ডাইজেশনের জন্য বলতে পারিস মেটাবলিক প্রোডাক্ট হিসেবে তৈরি হচ্ছে, বা সামহাও ফুডেরই লাস্ট পার্ট, আনডাইজেস্টেড পার্ট, সেইটাকে বার করে দেওয়ার জন্য প্রথম থেকেই কিন্তু এক্সক্রিটারি সিস্টেমটা ডেভেলপ করানো হয়েছে, নেচার করাচ্ছে। এইটা যে এটা একটু লিখে রাখ, এটা একটু প্লিজ লিখে রাখ। এক্সক্রিটারি অর্গান আমি বলে দিচ্ছি যেখানটা অসুবিধা হবে। এক্সক্রিটারি অর্গান, হ্যাঁ এই 7টা লেখ, তারপরে আমি একটু এক্সপ্লেন করি। এক্সক্রিটারি অর্গানস স্পেলিংটা বলবো, EXCRETORY। এই জায়গাটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে? একটু টোক না ঝটপট টোক, হ্যাঁ ম্যাম ক্লিয়ার আছে। ঝটপট করবি কিন্তু, শেষ করবো যে কটা বানিয়ে এনেছি স্লাইড। পরের দিন আমরা একদম ফাইলাম স্পিসিসে ঢুকবো, আমি শেষ করতে পারবো না, চাপে আছি এই চ্যাপ্টারটা নিয়ে। স্কুলে সবার হয়ে গেছে রে চ্যাপ্টারটা অ্যানিমাল কিংডম? আচ্ছা স্কুল খুলে গেছে, সৃজিতা স্কুল খুলে গেছে। সৃজিতা হ্যাঁ ম্যাম করাচ্ছি। করাচ্ছেন? হ্যাঁ ম্যাম করাচ্ছিল। আচ্ছা শেষ হয়নি তো? না না বাকি আছে। কৃষ্ণ ম্যাম করাচ্ছে। ব্যাস সবারই করাচ্ছেতে আছে, থ্যাংক গড আমি ধরে ফেলেছি। হয়ে গেছে। ভেরি গুড। সৃজিতা হয়েছে? ম্যাম লাস্টটা। হ্যাঁ আস্তে করে লেখ মানে লেখ, কিন্তু থাকে যেন খাতায়। হ্যাঁ ম্যাম হয়ে গেছে। হ্যাঁ ম্যাম। ওটা স্পেলিংটা কিন্তু ঠিক আছে, আমি জাস্ট অন্য কারণে একটা কথা বলবো বলে গোল করলাম। আচ্ছা, এই যে এক্সক্রিটারি অর্গানস গুলো আমরা পেয়েছি, এগুলো কিন্তু এভলিউশন অনুযায়ী দেওয়া আছে, মানে আস্তে আস্তে যে ডেভেলপমেন্ট হয় যে কিডনি হলো সেই জায়গাতে কিন্তু দেওয়া আছে। সেই জন্য আমি বললাম এই অর্ডারটা লিখে রাখ। প্রথমে আমরা দেখবো যে ফ্লেম সেল, পার্টিকুলার একটা সেল দিয়ে বাবা এক্সক্রিশনটা হচ্ছে, সেই জায়গায় আরেকটু ডেভেলপড হয়ে নেফ্রিডিয়া আসছে। এরপরে হচ্ছে ম্যালপিজিয়ান টিবিউলস, অনেকগুলো টিউব জুড়ছে, সিঙ্গেল সেল, তারপরে ওই সেলটা ডেভেলপড হয়েছে কয়েকটা সেল নিয়ে, তারপরে হচ্ছে একটা টিউব লাইক অ্যাপিয়ারেন্স দিচ্ছে, তারপরে অ্যান্টেনারি মানে লম্বাটে জিনিসপত্র তৈরি হচ্ছে, সেম ফাংশন কিন্তু এক্সক্রিশনই, তারপরে একটা গ্ল্যান্ডুলার পোর্শন আসছে, ওই লম্বাটে গুলো ক্লোজড হয়ে গিয়ে একটা গ্ল্যান্ডের মতন তৈরি করছে, তারপরে হচ্ছে কক্সেল গ্ল্যান্ডসটা পরে ডেভেলপড হয়ে গিয়ে অন্যরকম স্ট্রাকচার বা কিছু জায়গায় পাখিদের ক্ষেত্রে ওটা একটু ডেভেলপড হয়ে অন্যরকম একটা জিনিস নিয়েছে। আমি যখন তোর এবস পড়াবো, মানে পাখি যখন পড়াবো, তখন আমি এইটা বলবো। এবং লাস্টে আমাদের কিডনিতে আসছে, তার মানে যেটা বলার কথা সেটা হচ্ছে এক্সক্রিটারি অর্গানস যেটা দিয়ে বার করে দেবো, সেটা কিন্তু সবসময় প্রথম থেকেই একটা ডেভেলপমেন্টের স্টেজে আছে। তার মানে সেফালাইজেশন মানে সেন্ট্রালাইজড করে আমি পুরো পাওয়ারটা ধরে রাখবো অন্য একটা কিছুতে, ব্রেন তৈরি হওয়ার দিকে একটা প্রথম থেকে আছে। আর সেকেন্ড হচ্ছে এক্সক্রিটারি অর্গানসে কিন্তু পর একটা ডেভেলপমেন্ট আমরা দেখবো, মাথায় রাখবো এই জিনিসগুলো, যখন পড়বো তার সঙ্গে চলে আসবে। নার্ভাস সিস্টেম আমি বলে দিয়েছি, আর এটা নিয়ে বললাম না যে সেফালাইজেশনের ওপরে একটা সবসময় নার্ভ কর্ড প্রথমে একটা সেল দিয়ে, তারপরে আস্তে আস্তে গ্যাংলিয়া ফর্ম করে, তারপরে টোটাল ব্রেনের স্ট্রাকচারটা, ওটা তখন বলবো। সেফালাইজেশন একটু যেহেতু বলেছি, স্কেলিটনটা দেখ, স্কেলিটনের মধ্যে বাইরে আউটার স্ট্রাকচার, সেটার কিন্তু একটা তৈরি হবার একটা রয়েছে। এক্সোস্কেলিটন বাইরের দিকের একটা স্কেলিটন আছে, তার উপরে সমস্ত কিছু ডেভেলপমেন্ট
এন্ডোস্কেলিটন ইন্টারনাল স্কেলিটন আছে, তার উপরে মাসেল লেয়ার পড়েছে, তার উপরে ফ্যাট, তার উপরে স্কিন হতে পারে। হাইড্রোস্কেলিটন যেটার মানে হচ্ছে স্কেলিটনটা জলে ভর্তি, কিন্তু চাপলে কিন্তু মানে স্পঞ্জের মতন দেবে যাবে না, সেটাই হচ্ছে তোকে চাপলে আমাকে চাপলে আমরা কি দেবে যাব? কখনো না। প্রচন্ড চাপ দিলে ভেঙে যাবে, আমরা ইনজিওর্ড হয়ে যাব, কিন্তু দেবে যাব না। সেটাই হচ্ছে স্কেলিটনের গুরুত্ব। এই যে এই হাইড্রোস্কেলিটনে জল আছে কিন্তু স্পঞ্জের মতন চেপে যাবে না, জল দিয়ে জিনিসটাকে মোটামুটি একটা শক্তপোক্ত জিনিস বানানোর চেষ্টা করে, যেটা চেপে না যায়, প্রেস না করে দেওয়া যায়। এইটা হচ্ছে হাইড্রোস্কেলিটন। এটা কি বোঝাতে পারলাম ব্যাপারটা? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। আচ্ছা, যেখানটা বুঝবি না না বলবি, অনেক সময় আমরা না ফ্লোতে বেরিয়ে যাই আর জিজ্ঞেস করা হয় না। এন্ডোক্রাইন গ্ল্যান্ডস আমরা সবাই জানি, নার্ভাস সিস্টেমের সঙ্গে সঙ্গে কিছু গ্ল্যান্ড দিয়ে, এই দেখ এই গ্ল্যান্ডটা কিন্তু গাছের ক্ষেত্রে আমরা যে তোর ওই ফেনোরমস গুলো পড়বো বা তোর ওই সিল্কওয়ার্মের ক্ষেত্রে পড়বো, গাছের ক্ষেত্রে রেগুলেটরস বলে পড়বো, মানে যেখানে হরমোনস গুলো তৈরি হবে হিসেবে, যে হরমোনস গুলো ধর তৈরি হবে, অক্সিন, জিব্রেলিন, ছোটবেলায় পড়েছিলাম, এখন আবার পড়বো, ওটা নিয়ে চাপ নিস না, যেগুলো বুঝতে পারছিস না মনে রাখবি অন্য চ্যাপ্টারে উই উইল স্টাডি। সেই রেগুলেটরস গুলো বল, যখন ফিমেল এবং মেলটাকে চিনতে কোনো অর্গানিজমস হচ্ছে কিছু তোর ওই ফেনোরমস মানে কিছু তোর ওই সেন্স মানে ধর কি বলবো ওটাকে ফ্র্যাগনেন্স তৈরি করে হাওয়ায় মিলিয়ে রাখে পাথটা চেনার জন্য। সেই যে সাইবেরিয়ান পাখিগুলো আসে আমাদের এখানে, সেগুলো এসে সেগুলো আবার ফিরবে যখন, সেই জন্য হাওয়ায় ওগুলো মিশিয়ে দেয়। ওইগুলো কিন্তু ওরা এন্ডোক্রাইন গ্ল্যান্ডস দিয়ে কিছু কিছু জিনিস প্রডিউস করতে পারে। এটার একটা পরপর আমরা টেন্ডেন্সিটা পাবো। এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা আমরা প্রত্যেকটার ক্ষেত্রে পড়বো, যে এক্সটার্নাল ফার্টিলাইজেশন, মানে কোনো একটা এক্সটার্নাল মিডিয়ামে এগ, এক্সটার্নাল মিডিয়ামে এগ আর স্পার্ম হিট করছে, নাকি ইন্টারনালি মানে ফিমেলের বডিতে ভেতরে ইনসাইড দ্য ফিমেল বডি হচ্ছে, নাকি ক্রস বলতে হচ্ছে যে যেটা আমরা বললাম যে হার্মাফ্রোডাইটস এর ক্ষেত্রে যদি হয় যে মানে ব্যাপারটা একই বডিতে আছে, অন্যরকম কিছু একটা হলো, সেই রকম হচ্ছে কিনা। এবং লাস্ট যে কথাটা আমি তখন বলছিলাম যে আমাদের জাইগোট ফর্ম, এইটুকু বুঝলি? হুল করে তো বলে যাচ্ছি। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। আচ্ছা, মানে ফার্টিলাইজেশনটা বুঝলি তো কৃষ্ণ? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। আচ্ছা, ক্লিভেজটাই বলছিলাম বাবা তখন, যে জাইগোট যদি ফর্ম হয়, জাইগোটের মধ্যে ডিভিশন হবে এবং এখান থেকে ওই যে তিনটে জিনিস তৈরি হবে। এই যে প্রসেসটা, এই প্রসেসটাকেই ক্লিভেজ বলবো। ক্লিভ করে যাচ্ছে মানে ভেঙে যাচ্ছে। 8 সেল ডিভিশন চলছে তো, 8 থেকে 16, 8 টু টু দ্য পাওয়ার কিউব, 8 4 64, তো টু টু দ্য পাওয়ার n এ ভাঙছে, এইভাবে যে ভাঙছে। তো এই যে জিনিসটা, এই জিনিসটাকে আমরা বলবো ক্লিভেজ, মানে ডিভিশন হচ্ছে। ক্লিভেজ ইজ নাথিং বাট দ্য ডিভিশনই বলা যায়, তাও আবার মাইটোসিস। এই ডিভিশনটা কিরম ভাবে হচ্ছে, স্পাইরাল হচ্ছে নাকি রেডিয়াল হচ্ছে? মানে স্পাইরালের ক্ষেত্রে কি বলবো, এইভাবে ঘুরতে ঘুরতে, রেডিয়াল আর স্পাইরাল অনেকটা একই রকম শুনতে মনে হচ্ছে, কিন্তু একটু আলাদা। এই যে ভাঙাটা রেডিয়াস ধরে যে এগোনো, এইটা হচ্ছে রেডিয়াল, আর স্পাইরাল হচ্ছে গোল গোল ঘুরতে ঘুরতে এগোবে, ওপর দিকে বাড়বে। এইটা হচ্ছে এই রকমের ক্লিভেজ দেখা যাচ্ছে কিনা। তার মানে ক্লিভেজ কোন টাইপ অফ, এই বেসিক ক্যারেক্টার্স গুলো আমরা মনে রাখবো, সেটার মধ্যেই খালি আমরা ফেলে দেবো। ডেভেলপমেন্ট, ওভোভিভিপোরাস। আচ্ছা, এর মধ্যে কোনোটার কি তোদের কোনো আইডিয়া আছে? ওভোভিভিপোরাস, ভিভিপোরাস, ওভিপোরাস? সৃজিতা কোনো? Oviporous, those who lay eggs, and viviparous, those who
lay which give birth to babies instead বেবি, ভিভিপোরাস বলছিস, বেবি, গুড। ওভিপোরাস বলছিস, of eggs. Eggs. Lay eggs. হ্যাঁ ঠিক আছে বলে দিয়েছিস। আর একটু ওভো ভিভিপোরাসটা কেউ ট্রাই করবি? আমি জানি না। জানিস না, ঠিক আছে, এটা আমাদের কাছে নতুনই। সিজিতে জানিস? Ma'am, is it producing eggs and babies together? কাইন্ড অফ। ওভো ভিভিপোরাসের ক্ষেত্রে এই যে ওভো মানে টুগেদার কথাটা নয়, ওভো ভিভিপোরাস আর এই যে ওভিপোরাস, এইটার থেকেই এই মানে এইটার থেকে এইটা এসছে। এর লেগটা অনেক বেশি ইয়ক থাকে। ইয়ক না, ইয়ক স্পেলিংটা কি ঠিক লিখলাম? ইয়ক যখন বেশি থাকে এবং তার উপরে যখন স্পার্মটা গিয়ে ফার্টিলাইজ করে, তখন তাকে আমরা ওভো ভিভিপোরাস বলি। ভিভিপোরাস এগ হলো, আর সরি ভিভিপোরাস হচ্ছে লেগ, এগ হলো। ওভিপোরাসও এর থেকে এসছে যখন ইয়েলোর পাশে জাস্ট এগের ডিফারেন্স হয়ে যাচ্ছে, ইয়েলোর পাশে একটা হোয়াইট লেয়ার্স পড়ছে, তখন তাকে আমরা বলছি ভিভি মানে ওভিপোরাস। এই ওভিতে আর ওভোতে দুটোই তফাৎ। এখানে ওরকম ইয়কটা একদম পুরো ইয়েলো ইয়কের মধ্যে হচ্ছিল, আর ওভিতে হচ্ছে আরেকটা লেয়ার পড়ছে অ্যালবুমিনে, যেখানে হোয়াইটটা জিনিসটা হোয়াইট ম্যাটারটা রয়েছে। আচ্ছা, এটা আমরা আরেকটু কিন্তু ডিটেলিং করব যখন আমরা কোনো অ্যানিমালস বা অর্গানিজমসকে এর আন্ডারে পড়বো, এটা একটু 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 ডিটেল করব। আচ্ছা, এরপরে হচ্ছে লার্ভা। ডেভেলপমেন্টটা ডাইরেক্ট হয়ে যাচ্ছে নাকি লার্ভা হয়ে হচ্ছে? একটা এক্সাম্পল দিতে পারি যে ডেভেলপমেন্টের মধ্যে মেটামরফোসিস হচ্ছে এবং লার্ভা প্রডিউস হচ্ছে। Ma'am, from caterpillar to butterfly. ভেরি গুড, ক্যাটারপিলার টু বাটারফ্লাই। মেটামরফোসিস মানে প্রথম স্টেজের সঙ্গে সেকেন্ড স্টেজটা বা ইম্যাচিওর স্টেজের সঙ্গে ম্যাচিওর স্টেজটার কোনো রকম ভাবে মরফোলজিক্যালি কোনো মিল নেই বা সিমিলারিটিস নেই, তখন আমরা তাকে মেটামরফোসিস বলি। সময় আমাদের কমে এসছে। মেটামরফোসিস কি কারোর ডাউট আছে? না ম্যাম। না No, ম্যাম। ma'am. আচ্ছা, তাহলে লার্ভা প্রডিউস হচ্ছে, ঠিক আছে। এবার লাস্টের দিকে যাব। হিট, বডি হিট, বডি, এটা এটা একটু লিখে রাখ, একটু ঝটপট লেখ, এটা দিয়েই শেষ করব আজকে। পোকিলোথার্মিক অর এক্টোথার্মিক টেম্পারেচার ইজ নট ফিক্সড। হোমিওথার্মিক অর এন্ডোথার্মিক irrespective of environment. কোল্ড ব্লাডেড অ্যান্ড ওয়ার্ম ব্লাডেড। এনভায়রনমেন্ট যাই থাকুক না কেন, ওয়ার্ম ব্লাডেডের ক্ষেত্রে ব্লাডের যে এনভায়রনমেন্টটা সেটা একই রকম থাকবে। ব্লাড বললে ব্লাড দিয়ে টেম্পারেচারটা রেগুলেট হচ্ছে, ব্লাডের মতন কোনো ফ্লুইড রয়েছে বা ব্লাড রয়েছে। আর যখন আমরা শুধু এক্টোথার্মিক বা তখন একটা সেল মানে ক্লাস্টার অফ সেলস, একটা টিস্যু লেভেল অর্গানাইজেশনের ক্ষেত্রে আমরা বলতে পারি যে, বা টিস্যু লেভেল অর্গানিজম খুব স্মলার অ্যানিমালসদের ক্ষেত্রে, স্মলার অর্গানিজমসদের ক্ষেত্রে, স্মলার ইন দ্য সেন্স যারা হচ্ছে মানে এত অ্যাডভান্স নয়, তারাও যদি ইরেসপেক্টিভ অফ এনভায়রনমেন্ট একটা টেম্পারেচার রাখে, যেটা জেনারেলি থাকে না কিছু এক্সেপশনস ছাড়া, তারা যদি থাকে তখন আমরা তাকে হোমিওথার্মিক বলবো, ইরেসপেক্টিভ অফ এনভায়রনমেন্ট। আর প্রোকিওথার্মিক মানে টেম্পারেচার ইট নট ফিক্সড, যেরকম এনভায়রনমেন্ট যাবে সেরকম। কিন্তু ফর আস আমরা 37 ডিগ্রি সেলসিয়াস সবসময় মেনটেন করব, যার জন্য আমাদের গরম লাগে বা ঠান্ডা লাগে। এনভায়রনমেন্টের উপর উই আর নট ডিপেন্ডেন্ট। লিখে নিয়েছিস? আচ্ছা, এবার শেষ করব। হ্যাঁ ম্যাম। শেষ করার আগে কয়েকটা কথা সেই প্রথম থেকে পুরোটা যে রিভাইজ করার আর জায়গা রইল না, জাস্ট ঝট করে বলে দিই। তাহলে আমরা কয়েকটা জেনারেল ক্যারেক্টারিস্টিক্স প্রায় আমরা শেষ করে এনেছি, পরের দিন আমরা পরে ফেরা শুরু করে দিয়ে শেষ করব। আচ্ছা, যেটা আমরা বলছিলাম যে কয়েকটা জেনারেল ক্যারেক্টারিস্টিক্স আমরা পড়ছিলাম, সেই জেনারেল ক্যারেক্টারিস্টিক্স মধ্যে সেল লেভেল, টিস্যু লেভেল অর্গানাইজেশনটা আমাদের খুব ইম্পর্টেন্ট, সেফালাইজেশন হচ্ছে কিনা সেটা খুব ইম্পর্টেন্ট, এবং বডি ক্যাভিটি ফর্ম করছে কিনা সেটা খুব ইম্পর্টেন্ট, টেম্পারেচারটা মেনটেন হচ্ছে কিনা বডিতে সেটা খুব ইম্পর্টেন্ট, এবং ফার্টিলাইজেশনটা কিভাবে হচ্ছে। আর আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা একদম
দেখতাম, আজকে আমরা নতুন জাস্ট ইন্ট্রোডিউস করলাম টার্মটা, সেটা হচ্ছে ক্লিভেজ। ক্লিভেজ কিভাবে হচ্ছে, স্পাইরাল না রেডিয়াল, তার উপর বেস করে বডি ক্যাভিটি আছে কি নেই সেটা হচ্ছে সিউডোসিলোমেট, ইসিলোমেট, সিউডোসিলোমেট, ইসিলোমেট অ্যান্ড হচ্ছে সিলোমেট। সিলোমেট হচ্ছে মোস্ট অ্যাডভান্স, যার মধ্যে ইন্টারনাল অর্গানগুলো মাসেলের সঙ্গে অ্যাড হয়ে আছে, আর বাকি ক্ষেত্রে হচ্ছে সেভাবে অ্যাক্টিভ নয়, যার জন্য অ্যানিমালসগুলো লোয়ার ফর্মেই রয়ে গেছে, অ্যাডভান্সে যেতে পারেনি। তাহলে এই অ্যানিমাল কিংডমের বেসিক ফিচার্স আমরা শুরু করলাম, এরপরে আমরা এটাকেই এগিয়ে নিয়ে যাব, কিন্তু এইটুকুনি যেন হোমওয়ার্ক হয়, ঠিক আছে? পরের দিন এই ওরিয়েন্টেড ডাউট আমি সবার থেকে শুনবো, ওকে ওকে ম্যাম। ঠিক আছে? বাই বাবা।